ক্লাসের বিষয় তো আগের বিষয়ই আছে আপনার নক্ষত্র নিয়ে আমাদের ক্লাস। আমরা সকালবেলা অশ্লেষা নক্ষত্র পর্যন্ত আলোচনা করছিলাম। তো এখন মগা থেকে শুরু হবে। একটু কিছু বিষয় একটু নোট নিয়ে নেন, ঠিক আছে? খাতা কলম নিয়ে নেন, কিছু বিষয় বলছি, এটা নোট নিয়ে নেন। এটা আপনাদের জন্য কিছু শর্ট টার্ম আর কি, এগুলা আপনাদের জন্য উপকারে আসবে। মঘা নক্ষত্র, জন্মছকে মঘা নক্ষত্রে যে গ্রহটি অবস্থান করে এবং সেটি যদি নবগ্রহের মধ্যে একমাত্র গ্রহ হয় এবং ব্যক্তি যদি ওই গ্রহের মানে ওই নক্ষত্রের যে কারকতা, সেই কারকতার সাথে সম্পৃক্ত কর্মে নিযুক্ত হন, তাহলে তিনি রাজরাজেশ্বর হয়ে থাকেন। বুঝলাম না স্যার, বুঝতে পারছেন? বুঝলাম না স্যার। জন্মছকে মঘা নক্ষত্রে যে গ্রহটি অবস্থান করে আচ্ছা সেই গ্রহের যে কারকতা, সেই গ্রহের কারকতা অনুসারে যদি ব্যক্তি তার কর্মটাকে চুজ করে নেয় এবং এই গ্রহটি যদি মঘা নক্ষত্রে একমাত্র গ্রহ হয়, তাহলে সেই কর্মের দ্বারা ব্যক্তি রাজরাজেশ্বর হইতে পারে, মানে আচ্ছা রাজতুল্য সম্মান লাভ করতে পারে। আচ্ছা স্যার, এবার বুঝলাম। মিলাই লিখুন, কিভাবে লিখলে আপনার সুন্দর হবে। মূল সারমর্মটা বলে দিলাম, লিখে দিন। শর্ত মঘা নক্ষত্রে শুধুমাত্র ওই গ্রহটাই থাকতে হবে, অন্য কোনো গ্রহ থাকলে হবে না। স্যার কারকতা অনুসারে এর পরের থেকে আরেকটু রিপিট করুন। কারো কথা বলতে স্যার ওই যে জন্মছকে যে গ্রহটি অবস্থান করে সেই গ্রহের কারকতা অনুসারে ব্যক্তি যে কর্ম কারকতা গ্রহণ অনুসারে করবে। তার কর্ম নিরূপণ করে, কর্ম যদি নিরূপণ করে সেই গ্রহের কারকতা অনুসারে, সেই কর্মের দ্বারা ব্যক্তি রাজরাজেশ্বর হতে পারে বা রাজতুল্য সম্মান লাভ করতে পারে। পূর্ব ফুল্গুনী নক্ষত্রে যে গ্রহ অবস্থান করে ব্যক্তি সেই গ্রহের কারকতা অনুসারে যদি পরিশ্রম করে, তাহলে শতভাগ ফল প্রাপ্ত হয়ে থাকে। অশ্লেষার প্রতীক অহি বা সর্প বা নাগ দেবতা, এটা ঠিকই আছে। আর যখন প্রতীক বলবেন তখন হবে কুণ্ডলিকিত সর্প, আর দেবতা অশ্লেষার নাগ দেবতা, ঠিক আছে? একটা নাগ দেবতা আর প্রতীক কুণ্ডলিকিত সর্প, অশ্লেষার ক্ষেত্রে সেটা। পূর্ব ফল্গুনী নক্ষত্রে যে গ্রহটি অবস্থান করবে সেই গ্রহের কারকতা অনুসারে ব্যক্তি যদি পরিশ্রম করে, তার পরিশ্রম বৃথা যায় না, অর্থাৎ পরিশ্রম অনুযায়ী সে পরিপূর্ণ ফল লাভ করে থাকে। এবার মঘা নক্ষত্রের প্রতীক সিংহাসন সহ রাজসভা। স্যার একটু ঠিক আছে, আটকে গেছে স্যার আপনার ভিডিওটা। আসতে বললে ভালো হয়। না না, ভিডিও যে নেটের কারণে মেবি আটকে গেছিল। যে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যে গ্রহ অবস্থান করে সেই গ্রহ অনুসারে যদি জাতক পরিপূর্ণ পরিশ্রম করে তাহলে সে ভালো ফল পায়, বা ব্যাপারটা তো অনেক তাই না? সফলতা অর্জন করবে। কি কি অর্জন করবে বললেন লাস্টে? অনেক সফলতা অর্জন করবে বা অনেক সফল সফলতা হবে। অর্জন করবে, হ্যাঁ রাইট রাইট। হুম।
আচ্ছা এইবার ঠিক আছে কিনা দেখুন তো। ঠিক আছে স্যার, কথা শোনা ঠিক যাচ্ছে। আছে স্যার, এখন হ্যাঁ, ঠিক আছে। আর জানালাগুলো খুললাম আর কি। আচ্ছা, গ্রামের বাড়িতে আছি তো এখানে হচ্ছে দরজা বন্ধ করলে নেটের সমস্যা হয়ে যায়, দরজা জানালা সব বন্ধ হয়ে গেলে নেট সমস্যা হয়ে যায়। তো আপনার কি আচ্ছা, ওয়াইফাই চলছে নাকি নেটের? না ডাটা, গ্রামের বাড়িতে ডাটা দিয়ে ক্লাস করি আর কি। আচ্ছা, এবার হচ্ছে যে বিষয়টা পূর্ব ফাল্গুনে লিখছেন। হ্যাঁ স্যার। আচ্ছা, তাইলে আমরা এখন দুইটা নক্ষত্র বিষয় আলোচনা করলাম। একটা হচ্ছে মগা, মগার প্রতীক হচ্ছে সিংহাসন সভা, আর মগার দেবতা হচ্ছে ভগ। ভগ হচ্ছে ওই আপনার হচ্ছে বরুণের যে প্রতীক ভগ, সেটাই একই প্রতীক। ঠিক আছে, ভগ একই। স্যার মঘা মনে হয় দেবতা পিতৃ এমন কিছু আছে দেখি। দেবতা পিতৃগণ, পিতৃ এমন কিছু আছে, অধিদেবতা। হ্যাঁ। আচ্ছা, এখন মগা নক্ষত্রের একটা বিষয় হচ্ছে আপনার নক্ষত্র অনুসারে হয়, সেটা আপনারা জানেন তো। ওই যে যোনি নির্বাচন করা হয়, গুজনি, মহিষজনি, ইঁদুরজনি, সর্পজনি। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এটা হচ্ছে বাবা হলো মগা ইঁদুর। নক্ষত্রে জন্ম নেওয়া জাতকের হচ্ছে ইঁদুরজনি হয়। হ্যাঁ। তো ইঁদুর তো হচ্ছে খুব অল্পতেই খুবই সরু একটা রাস্তা দিয়ে হচ্ছে তার রাজ্যে প্রবেশ করে, মানে গর্তের মুখ তো একদম সরু থাকে। তো তেমনি ভাবে মগা নক্ষত্রে যারা জাতক আছে তারা হচ্ছে যে কোনো মূল্যে তারা হচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়। এবং ওই নক্ষত্রের যে মানে যে গ্রহটা থাকে সেই গ্রহের কারকতায় যখন সে পদক্ষেপ গ্রহণ করে, স্টেপ যখন গ্রহণ করে, তখনই অত্যন্ত সেটা শুভ ফল দাতা হয়ে থাকে। পূর্ব ফল্গুনী নক্ষত্রের প্রতীক হচ্ছে মানে শয্যা খাটের মাথার দিক। আমরা যে খাটে ঘুমাই সেই ঘুমানোর খাটের মাথার দিক। ঠিক আছে, মগার দেবতা হচ্ছে পিতৃগণ। আমি ভুল বলছিলাম, মগার দেবতা পিতৃগণ। আর পূর্ব ফল্গুনীর দেবতা হচ্ছে ভগ। তো মগায় যখন আপনার হচ্ছে থাকে, কোনো গ্রহ থাকে, তখন সেই গ্রহটি পিতৃপুরুষের আশীর্বাদ লাভ করে থাকে। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার ছাড়া অন্য কোনো সেন্টারেই পঞ্চম ভাব থেকে প্যারেন্টিং বিচার বলা হয় না। একমাত্র আমাদের গুরুজি ডক্টর কেসি পাল বলছেন যে পঞ্চম ভাব থেকে প্যারেন্টিংটা বিচার করা হবে, পিতামাতা বিচার করা হবে পঞ্চম ভাব থেকে একত্রে। চতুর্থ ভাব থেকে মাতা, দশম থেকে পিতা, কিন্তু পঞ্চম থেকে একসাথে পিতামাতা বিচার করা হবে। এই পঞ্চম ভাবেই কিন্তু আপনার মগা নক্ষত্রের উপস্থিতি। কালপুরুষ রাশি চক্রে পঞ্চম ভাবে মগা নক্ষত্রের উপস্থিতি আছে, যেখানে পিতৃগণ হচ্ছে এই মগার প্রতীক, এই দেবতা, অধিদেবতা। আর প্রতীক হচ্ছে ভগ ইয়ে কি বলে সিংহাসন স্বরাজসভা, মানে রাজা সিংহাসনে বসে আছে, তার হচ্ছে আমাত্যগণ সিংহাসনে বসে আছে, সেরকম একটা রাজসভা হচ্ছে আপনার। এটা পূর্ব ওই মগা নক্ষত্রের প্রতীক। তো এবার পূর্ব ফল্গুনী নক্ষত্র হচ্ছে কি? পূর্ব ফল্গুনী নক্ষত্র আপনার সজ্জাঘাটের মাথার দিক। এই নক্ষত্রের গ্রহ হচ্ছে, অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। ঠিক আছে, অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। আর দেবতা হচ্ছে আপনার ভগ। আর প্রতীক হচ্ছে সজ্জাঘাটের মাথার দিক। লিখছেন? ফলাফল হচ্ছে এই নক্ষত্রে যে গ্রহ থাকবে সেই গ্রহটির কারকতা অনুসারে পরিশ্রম করলে জাতক শুভ ফল প্রাপ্ত হয়ে থাকে।
উত্তর ফাল্গুনী নক্ষত্র, সজ্জাঘাটের পায়ের দিক। এবার প্রতীক কিন্তু ভিন্ন মতো আছে। কিরকম ভিন্ন মতো আছে? যেমন সজ্জাঘাটের মাথার দিক না হলে, না বলে অনেকে বলে মানে কি বলে, পুষ্প বিছানু, পুষ্পসজ্জা বলে। আমরা যে বাগধারা পড়তাম, লাইফ ইজ নট এ বেড অফ রোজ, তো বেড অফ রোজও বলা হয়। এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের প্রতীক হিসেবে বেড অফ রোজও বলা হয়। আবার কণ্টক হচ্ছে, কণ্টকা সজ্জা। হ্যাঁ হ্যাঁ, আর উত্তর ফাল্গুনী হচ্ছে দুদুল্যমান ধারা, পূর্ব ফাল্গুনী হচ্ছে দুদুল্যমান সজ্জা, দুদুল্যমান বিছানা, আর উত্তর ফাল্গুনী হচ্ছে দুদুল্যমান ধারা। ধারা বুঝেন তো? ধারা হচ্ছে ওয়াটার ডাউনফল, ঝর্ণা পাহাড় থেকে পড়ছে। এই যে পতন, এই পতনের সাথে তাল মিলে হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যে গ্রহ থাকে, সেই গ্রহটি যে ভাবের অধিপতি, সেই সমস্ত ভাব সম্পর্কিত বিষয়ে জাতক কি হয়, বঞ্চিত হয়। ভাবের কারকতা নিয়ে আপনি ব্যক্তিকে প্রশ্ন করুন, নিজেরা জন্ম চোখে যাচাই করুন, দেখবেন এটা 100% সত্য হয়ে যাচ্ছে। তো এবার থিওরিটা আসছে কোত্থেকে? ওই যে দুদুল্যমান ধারা, সজ্জাঘাটের পায়ের দিক, এই প্রতীকটা নিয়ে এলে আপনার এই আনসারটা সঠিকভাবে খুঁজে পাবেন না। অবলিক দিয়ে যখন লিখবেন সজ্জাঘাটের পায়ে, এই কি বলে, দুদুল্যমান ধারা, তখন আপনার ওয়াটার ডাউনফলটা বুঝতে পারবেন। ঝর্ণা পড়ছে নিচের দিকে, এই যে পতন, এই পতনের থেকেই হচ্ছে যে বঞ্চনার ব্যাপারটা আসছে আর কি। স্যার, পূর্ব ফাল্গুনীর খাটের মাথার দিকের আরেকটা স্যার অবলিক দিয়ে জেনে স্যার কি একটা বললেন স্যার পূর্ব ফাল্গুনের ক্ষেত্রে? সুসজ্জিত বিছানা। এর ফলাফলটা যেন কি বলছিলেন স্যার, পূর্ব ফাল্গুনিটা? ফলাফল তো কেউ একজন বলে দিন, কি লিখছেন? নক্ষত্রে যে নক্ষত্রে গ্রহ ফলাফল অবস্থান পাবে করে আর কি স্যার। ব্যক্তি যদি সেইভাবে পরিশ্রম করে তবে ফল লাভ করবে। উত্তর ফাল্গুনী দেবতাকে, উত্তর ফাল্গুনী দেবতা হচ্ছে অর্জমা। উত্তর ফাল্গুনী দেবতা হচ্ছে অর্জমা। এবার অর্জমাকে, অর্জমা হচ্ছে একজন বৈদিক দেবতা। তিনি হচ্ছে দেবতাদের পুলিশ, দেবতাদের পুলিশ প্রধান আছে না, দেবতাদের পুলিশ প্রধান, ঠিক আছে, আইজি। এই আইজি হচ্ছে আপনার হচ্ছে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, হচ্ছে এই অর্জমা। মানে আইনের প্রয়োগটা অর্জমাই করে, ঠিক আছে। তো উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন কোনো গ্রহ থাকে, তখন গ্রহের কারকতা অনুসারে এই জাতক কি করে, আপনার হচ্ছে খুব বেশি হচ্ছে আইনের প্রয়োগ করে ফেলে আর কি, ঠিক আছে। মানে রুলসটাকে খুব বেশি প্রয়োগ করে ফেলে। ধরেন কারো রবি আছে, তো রবি থাকার কারণে কি, রবি তো ইগুর কারক। তো ধরেন রবি ব্যক্তির নবমপতি, তো ভাগ্য সম্পর্কিত বিষয়ে উচ্চ যে পোস্ট গ্রাজুয়েট যে শিক্ষার জায়গায়, এই জায়গায় তীর্থ ভ্রমণ, এই সমস্ত জায়গায় তার ইগুটা এত পরিমাণে থাকে যে ইগুর কারণে হচ্ছে সে কি, আপনার হচ্ছে নিজেকে বঞ্চনার মধ্যে নিয়ে যায়। এরপর হচ্ছে অস্তা। তাহলে অস্তার উত্তর হচ্ছে ফাল্গুনীর অধিদেবতা কি রবি? অর্জমা, অর্জমা। স্যার ওটা তো দেবতা, আর অধিদেবতা? অধিদেবতার দেবতা একই, অর্জমা। আর গ্রহ, অধিপতি গ্রহ হচ্ছে রবি। জহরও বিহার। তিনটা পূর্ব পার্ট আর কি, ফাল্গুনে একটা হচ্ছে অধিপতি গ্রহ, একটা হচ্ছে প্রতীক, পূর্ব আর একটা হচ্ছে ফাল্গুনের দেবতা। অধিপতি হবে শুক্র। হুম। পূর্ব ফাল্গুনের শুক্র, আর উত্তর ফাল্গুনের হচ্ছে, রবি। ও আপনার পূর্ব ফাল্গুনে বলছেন।
পূর্ব ফাল্গুনীর গ্রহ হচ্ছে শুক্র, লিখেছি স্যার। উত্তর ফাল্গুনীর হচ্ছে রবি। এবার হস্তা নক্ষত্র। যে 4টা নক্ষত্র আছে পূর্ব আর উত্তরের, এই 4টা রবি শুক্র বাদ করে নিয়ে গেছে। না 4টা না 6টা, 6টা আছে পূর্ব উত্তরের, কিন্তু হ্যাঁ ওই স্যার, ভালো 4টা হচ্ছে আপনার রবি শুক্র ভাগ করে নিয়ে গেছে, আর 2টা হচ্ছে শনি আর বৃহস্পতি নিয়ে গেছে, করে ভাগ করে নিয়েছে। হ্যাঁ, পূর্ব ভাদ্রপদ আর উত্তর ভাদ্রপদ। পূর্ব দিকটা এবার বলেছে অস্তা, শুক্রের। অস্তার দেবতা হচ্ছে সবিতা, অস্তা দেবতা হচ্ছে সবিতা। অস্তা নক্ষত্র দেবতা হচ্ছে সবিতা, প্রতীক হচ্ছে মুষ্টিবদ্ধ হাত। প্রতীক হচ্ছে মুষ্টিবদ্ধ হাত। তো অস্তা নক্ষত্রের অধিপতি গ্রহকে চন্দ্র। এবার আমরা যদি কানেকশন করি, চন্দ্র আমার মন, অস্তা হচ্ছে মুষ্টিবদ্ধ। তো আমার মন চাইছে জাগতিক যত সুখ স্বাচ্ছন্দ্য আছে সবই হচ্ছে আমার হাতের মুঠায় থাকবে। দেবতা সবিতা, সবিতা মানে সূর্য, ঠিক আছে? তাহলে সূর্য যেহেতু, তাহলে কি যাবতীয় প্রকাশ যত উজ্জ্বল্য আছে, সমস্ত উজ্জ্বল্য সমস্ত প্রকাশ মানে যা যা কিছু ভালো আছে সব হচ্ছে আমার মুঠায়। ধরনের স্বার্থপরতা ব্যাপার একটা থাকে আর কি। ক্ষেত্র বিশেষ অস্তা নক্ষত্রের যে জাতক, তার মধ্যে এক ধরনের সেলফিশনেস থাকে। তারা হচ্ছে নিজের স্বার্থের জন্য মানে ভালো কিছুকে আটকে রাখতে চায়। ধরেন হচ্ছে আপনারা যদি শিখছেন, খুব ভালো প্রেডিকশন করতে পারেন, খুব ভালো হচ্ছে বুঝাইতেও পারেন, আর আপনি বলছেন যে আমি শিখাবো না, শিখছি কিন্তু শেখাবো না। তো এই যে শিখাবেন না, এতে কিন্তু আপনি যে বিদ্যা পাইছেন এই বিদ্যা কিন্তু আপনার না, আপনিও কারো না কারো কাছ থেকে পাইছেন, ঠিক আছে? তো যে জিনিস আপনি দানে পাইছেন এই জিনিস যদি আবার আপনি দান না করেন তাহলে আপনি নিজের ঋণী হয়ে থাকবেন। কাজেই হচ্ছে আপনারা যারা শিখছেন, শিখতেছেন, খুব ভালোভাবে যারা শিখতেছেন, ভবিষ্যতে নিজেরাও চেষ্টা করবেন যা জানেন তা অপরকে জানাইতে, এবং এই জ্যোতিষশাস্ত্রের প্রচার প্রসারণা প্রচার প্রসারের জন্য খুব ভালোভাবে আপনার দ্বারা হয়। তাহলে অস্তার যে কারিকুলামটা বুঝতে পারছেন তো? পারছি স্যার। অস্তার যে চিত্রা, চিত্রা নক্ষত্রের প্রতীক হচ্ছে একটা মূল্য রত্ন বিশেষ বা সাপের মাধ্যমে, ঠিক আছে? একটা মূল্যবান রত্ন বিশেষ লিখুন, আবার অবলিক দিয়ে সাপের মাথার মণি লিখুন। দুটার অর্থ তাৎপর্য একই। সাপের মাথার মণি বলতে তো মানে আমরা সেটাই বুঝি, 7 রাজার ধন। বুঝছেননি কেউ ছোটবেলা গল্প শুনিয়া, ঠাকুরমার কাছ থেকে গল্প শুনিয়া আপনারা কেউ বুঝছেননি 7 রাজার ধন যদি একবার পাওয়া যায়? বা এরকম চিন্তা ভাবনা আইসেন তাই না? স্যার শুনেছি যে সাপের মনি আছে কিন্তু খোঁজার চেষ্টা করিনি। চিন্তা ভাবনা আইছে কিনা যে আমি হচ্ছে যদি একবার পাওয়া যায় সাপের মাথার মণি? না স্যার, এই চিন্তা আসে নাই, কারণ মনে আসলে হয়েছে তো এই আমার। চিন্তা আমার আসছিল স্যার। আপনি কে? স্যার আমি সঞ্জয় আপনার সরকার। আসছিল তা আপনি আপনি কিন্তু আমার দলের। হ্যাঁ আমার স্যার। মধ্যে এই চিন্তা আসছিল যে যদি একবার পাওয়া যেতাম, পরে তো বুঝলাম এটা আছে মানে সেই অর্থে না, সাপের মাথার মণি আছে কিন্তু সেই অর্থে এটা না। পাওয়া যায় না। তো তার দেবতা হচ্ছে কি? চিত্রা নক্ষত্রের দেবতা হচ্ছে ত্বষ্টা। ত্বষ্টা হচ্ছে বৈদিক দেবতা। বিশ্বকর্মা নাকি? ওই ত্বষ্টার নামই বিশ্বকর্মা, আচ্ছা। ত্বষ্টারই নাম বিশ্বকর্মা। বৈদিক যুগ যখন ছিল তখন বিশ্বকর্মাকে ত্বষ্টাই বলা হতো।
তো বিশ্বকর্মা যেহেতু আপনার হচ্ছে চিত্রা নক্ষত্রের প্রতীক, তো এই চিত্রা নক্ষত্রে যে সমস্ত জাতকের চন্দ্র অবস্থান করে বা লগ্নের ডিগ্রি হয়, সেই সমস্ত জাতক শিল্পকর্মে বেশ পটু হয়। মানে কোনো না কোনো ভাবে তার মধ্যে একটা ক্রিয়েটিভিটি তাকিয়ে থাকে, শিল্পের সঙ্গে তাদের একটা সংযোগ থাকে, বা তাদের হচ্ছে ভালো লেখনী হয়। ঠিক আছে। আর আমার লগ্নে হস্তা চিত্রা। নক্ষত্রে যারা জাতক আছে তাদেরও আপনার হচ্ছে ভালো লেখনী হয়, তাদেরও হাতের কাজের উপরে প্রবল দক্ষতা থাকে। ঠিক আছে। তো হস্তা নক্ষত্রের উপস্থিতি যখন দেখবেন চন্দ্র হস্তা নক্ষত্রে আছে, তখন তাদেরকে কোনো ধরনের হাতের কাজের প্র্যাকটিস করে রাখা বা কোর্স সম্পন্ন করে রাখা, এই বিষয়াদি নিয়ে আপনারা হচ্ছে পরামর্শ দিতে পারেন। আর যারা চিত্রা নক্ষত্র আছে, কোনো না কোনো ভাবে শিল্পকর্মের সঙ্গে তাদের হচ্ছে একটা সংযোগ থাকবেই থাকবে। আর আমার চন্দ্র আছে হস্তা নক্ষত্রে, লগ্ন আছে চিত্রা নক্ষত্রে। তাহলে কোনো না কোনো শিল্পকর্মের সাথে আপনি যুক্ত হওয়ার কথা। কিসে আসেন বলুন? স্যার সুকান্ত সুকান্ত সরকার, মেবি আপনি জাদু টাদু দেখাইছেন, আমি তো ছিলাম না ইয়েতে, এই কি বলে বনভোজনে। স্যার ছোটবেলা থেকে মানে এগুলো টুকটাক কিছু আর কি এমনি ম্যাজিক ধরনের, মানে একটা ইয়ে আসতো কি যে অপরে মানে আনকমন যদি কাউকে কিছু করতে দেখতাম, হুম। যে কোনো ভাবেই হোক ওটা আমি শিখে নিতামই, সেই প্রাইমারি স্কুল থেকে এটা। মানে আয়ত্ত করতে পারতেন এটা। হ্যাঁ, মনে করেন স্যার আমি যে কোনো পশু পাখির ডাক আয়ত্ত করতে পারি। আমি একা একা মানুষ, মনে করেন এখন আমি 10 প্রকার কণ্ঠে কথা বলতে পারি, কমপক্ষে 10 প্রকার, এবং যে কোনো কণ্ঠ যদি চেষ্টা করি ঠিক ওই রকমই কাছাকাছি যায় আর কি। আচ্ছা। এছাড়াও আছে আরো কিছু বিষয় আছে, ম্যাজিক আছে, এরকম আনকমন কিছু আছে আর কি স্যার। ম্যাজিক তো হচ্ছে হাতের খেলা। তো হস্তা নক্ষত্রে যেহেতু আছে, আপনি ম্যাজিকে পারদর্শী হবেন। আর বাকি যেটা বলছেন সেটা কিন্তু আপনার হচ্ছে ওই ইয়ে থেকে আসতেছে, চিত্রা থেকে আসতেছে। হস্ত এবং চিত্রা দুটোই আছে। তো আপনার তো হচ্ছে এই লাইনই হচ্ছে নিজেকে গড়ে তোলা দরকার ছিল। ঠিক আছে। উল্টো হয়ে গেছে স্যার। মঙ্গলের অবস্থান কোথায় আছে? স্যার মঙ্গল লগ্নে। লগ্ন, মঙ্গল লগ্নে আছে। না মঙ্গল লগ্নে, মঙ্গল ও হস্তা নক্ষত্রে। মঙ্গল হস্তা নক্ষত্রে আছে, লগ্নে আছে। তো একটু বেশি স্ট্রাগল করাবে আপনাকে দিয়ে। স্ট্রাগল করলে তো আপনি হয়ে যেত। কিছুটা হয়তো পরিশ্রমের ঘাটতি ছিল, যেহেতু কন্যা রাশিতে পড়ছে, তো মিত্র ক্ষেত্র হইছে না। মিত্র নক্ষত্রে থাকলেও ক্ষেত্রটা মিত্র হয় নাই। আপনাকে যদি পেছন থেকে কেউ সাপোর্ট দিত, মানে উৎসাহ দিত, যে এইটাকে পেশা হিসেবে নেন, এটাকেই আপনার হচ্ছে এগিয়ে নিয়ে যান, তাহলে ভালো হতো। কন্যা উম, রাশিটা হচ্ছে তো নেগেটিভ সাইন, তো এটা পেছন থেকে সাপোর্ট দিতে হয়। ওই যে পজিটিভ নেগেটিভ সাইন পড়ছিলেন না আপনারা জি প্রথম স্যার। দিকে, রাশির পজিটিভ নেগেটিভ, পুরুষ রাশি হ্যাঁ স্ত্রী রাশি। ছিল ছিল স্যার। জি স্যার। ওইখান এইটাকে হচ্ছে আপনারা এই ফলাফলে প্রেডিকশনের ক্ষেত্রে ব্যবহার করবেন এটা। মানে ওই কন্যা রাশিতে যারা জাতক, লগ্ন কন্যা রাশিও কন্যা, তাকে পেছন থেকে যদি কেউ ইন্সপায়ার না করে, তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে না। তো রেডিমেড ইন্সপায়ার করার লোক তো আছেই, আছে না? বিয়ে করছেন তো? জি স্যার। জি। তো ওনাকে হচ্ছে ওই আজকে ক্লাসে ভিডিও দেখাইবেন, দেখাইয়া বলবেন যে যা কিছু মানে হইতেছে না, সবকিছুর জন্য দায়ী কে দেখো। ঠিক আছে। ঠিক মতো ইন্সপায়ার করতে পারতেছো না, এর জন্য হচ্ছে আর মনে আমি হয় ইয়েতে সুকান্ত ক্লাস না করার ব্যবস্থা করে দিলেন আর কি। আজকে রাতের খাবার বন্ধ। দাদা আজকে রাতের খাবার স্বর্ণাপু ঠিক কথা বলছেন। আচ্ছা। তো এইবার হচ্ছে স্বাতী নক্ষত্র। স্বাতী নক্ষত্র হচ্ছে আপনার, তার কোনো প্রতীক নাই। প্রতীক হচ্ছে 49টি বায়ু হচ্ছে এর অধীন আছে। স্বাতী নক্ষত্রের জাতক যদি মেডিটেশন করা শুরু করে দেয়, মেডিটেশন বলতে প্রাণায়াম, ব্রিদ ইন, যেটা ব্রিদ ইন ব্রিদ আউট, এটা যদি ঠিক মতো করে, যদি এটাতে আপনার হচ্ছে একটু মনোনিবেশ করে ফেলতে পারে, রেগুলারিটি নিয়ে আসতে পারে, ডিসিপ্লিন নিয়ে আসতে পারে, তাহলে 49টি বায়ু যার অধীন, মানে নক্ষত্র বলছে, সত্যিকার অর্থেই 49টি বায়ু তার অধীন হয়ে যাবে, এবং বায়ুকে সে তার নিজের ইচ্ছা মতো পরিচালনা করতে পারবে। তো স্যার যাদের যাদের সাথী নক্ষত্র আছে,
স্যার সাতী তারা হচ্ছে নক্ষত্রে আছে ব্রিদ ইন ব্রিদ কেতু। আউট করুন, ঠিক আছে? তো এখন এটা যদি ঠিক মতো করতে পারেন তাহলে বায়ু আপনার অধীনে আসবে। আর বায়ু যদি অধীনে আসে তাহলে আপনার একটা তত্ত্বকে আপনার অধীনস্থ করে নেওয়া। তো বুঝতেই পারছেন এটা হচ্ছে এটা কোন লেভেলের একটা মানে শক্তি আপনার মধ্যে হবে। আর যদি সেটা না করতে পারেন তাহলে কি হবে? ওই 49 রকমের বায়ু যখন ঝড় সৃষ্টি করবে আপনার জীবনে, তো এই জ্বরে হচ্ছে আপনার থুল ফার হইয়া মানে একদম তছনছ হইয়া জীবন হচ্ছে ভেঙ্গে চুরে চুরমার হওয়ার পরে জ্বর এরকম ঘূর্ণিঝড় যখন হয় তখন মানে হচ্ছে গ্রামকে গ্রাম হচ্ছে ছাড়খাড় করে দেওয়ার পরে ওই গ্রামের মানুষ হচ্ছে যখন বেরোলো, বেরিয়ে দেখলো এর বাড়ি নাই, তার বাড়ি নাই, ওর বাড়ি নাই, এর বাড়ি নাই, তার বাড়ি চাল নাই, তার বাড়ি গরু নাই, এর বাড়ির বাচ্চা মারা গেছে, এর বাড়ি বৃদ্ধ মারা গেছে। তো এই ততই বছর অবস্থা দেখে মানে মানুষ হচ্ছে এই অতি দুঃখে মানে সুখে পাথর হয়ে যায়, মানে কান্নাকাটি আর আসে না, একটা শান্ত ভাব চলে আসে। তো যদি বায়ুকে অধীনস্থ না করতে পারে সাথী নক্ষত্রের জাতক যারা আছে তারা, তাহলে কি হবে? তাদের জীবনে এরকম একটা জ্বর বইবে, আর জ্বরের পরে শান্ত অবস্থায় বিরাজ করবে, কিন্তু জ্বর একটা বইবে, ঠিক আছে? এবার যে ভাব ধরেন পঞ্চম ভাব হইলে আপনার হচ্ছে প্রেম নিয়ে জ্বর হবে, সপ্তম ভাব হইলে বিবাহ নিয়ে জ্বর হবে, ঠিক আছে? চতুর্থ ভাব হলে বন্ধু নিয়ে জ্বর হবে, তাহলে দ্বিতীয় ভাব স্যার হলে আর্থিক দিক দিয়ে জ্বর হবে, তাহলে ঠিক স্যার আছে? দ্বিতীয় ভাবে আছে স্যার আমার সাতী তৃতীয় ভাব, নক্ষত্র। সাতী নক্ষত্রে আছে কেতু এবং শুক্র। হ্যাঁ, তো কেতু আজে শুক্র আছে, আপনার কেতু তো হচ্ছে অগ্নি। তো বায়ুর সাথে অগ্নির সংমিশ্রণ যখন হয় বা অগ্নির সাথে বায়ুর সংমিশ্রণ হয় কি হলো? আপনার হচ্ছে দাবানল হয়ে যেতে পারে, ঠিক আছে? তো না না আপনি হচ্ছে এই বলবেন না এই কথা যে আপনাকে ইন্সপায়ার করা হচ্ছে না, এই কথা বলবেন না, বইটা হচ্ছে দাবানল সৃষ্টি করেন না, ঠিক আছে? আপনি এই কথা বলবেন না, সাথী নক্ষত্রে দাবানল রাহু সৃষ্টি হয়ে স্বয়ং যাবে। যদি অবস্থান করে স্যার, আর যদি সেটা ষষ্ঠ ভাব হয়? যদি রাহু স্বয়ং অবস্থান করে ওই একটা কথাই আছে, আচ্ছা আপনার রাহু হচ্ছে তো যদি ব্রিদ ইন ব্রিদ আউট করে প্রাণায়াম যদি করে তাহলে তো সেটা নিয়ন্ত্রণে চলে আসবে, তার অধীনস্থ হয়ে যাবে, ঠিক আছে? তো বায়ুর দিক আপনার হচ্ছে সে নিজে মানে ঘুরিয়ে দিতে পারবে, সেই ক্ষমতা তার থাকবে, ঠিক আছে? আর যদি সেটা না করতে পারে তাহলে বুঝতেই পারছেন রাহু থাকা মানে হচ্ছে কি, রাহুর উপস্থিতি তো অতি করে দেওয়া। তো এই রাহুর নক্ষত্রে রাহু বসে থাকা মানে হচ্ছে কি যে ঘটবে তার জীবনে এটা আসলে বলার মতো না। স্যার রাহুর দৃষ্টি আছে। রাহু তো আমার অষ্টমে। আরে না, রাহুর দৃষ্টি তো আছে, রাহু আর কেতুকে বুঝতে হলে আপনার রাহু বলছে আমি এটাকে অতি করে দেব, আর কেতু বলছে আমি ডিটাচমেন্ট দিয়ে দেব, ঠিক আছে? একে অপরে সপ্তম ভাবে অবস্থান করছে। তো রাহু আর কেতু আমি তো সবসময় বলছি আপনাদেরকে আলাদা আলাদা, মানে এটাকে আলাদা বিচার করতে হবে। এই দুইটার সমন্বয় যদি না করতে পারেন তাহলে রাহু কেতুর বিচার করতে পারবেন না আপনি। কোথাও বুঝতে পারছি? রাহু হচ্ছে অতি করে দিবে আপনার, যে ভাবে বসে আছে সেই ভাবটাকে অষ্টমে বসে আছে, অষ্টমটাকে আপনার হচ্ছে এই কি করে দিবে, অতি করে দেবে। অষ্টমের অষ্টম মানে হচ্ছে সমস্যা, তা আপনার জীবনে সমস্যা হচ্ছে অতি, মানে ঘুমতে উঠলেন সমস্যা নিয়ে আর ঘুমাইলেন সমস্যা নিয়ে, এর ভিতরে সমস্যা 10 বার সমাধান হয়েছে দিনের বেলা, আর হচ্ছে 20 বার সমস্যা আবার গ্রো হয়েছে, ঠিক আছে? তো স্যার দিন শুরু করলেন দুস্থানে সমস্যা স্যার দিয়া, রাহু, সব দিন সরি শুরু হইলো সমস্যা স্যার। দিয়া, আবার সমস্ত সমস্যা থেকে মুক্তি পাইছেন। মুক্তি মানে হচ্ছে ডিটাচমেন্ট দিল, মুক্তি দিল কেতু। সমস্যা রাহু সৃষ্টি করবে, কেতু মুক্তি দেবে। এই মুক্তি আর হচ্ছে যুক্ত, মুক্তি আর যুক্ত এর মধ্যে দিয়ে আপনার হচ্ছে দিন শেষ হলো। স্যার দুস্থানে তো আমি যতটুকু জানি স্যার নেগেটিভে মানে বিষক্ষয়ের মতো। রাহু নেগেটিভ ঘরে স্যার ফল মানে ভাবে অপেক্ষাকৃত ভালো ফল দেয়। রাহু তো কোনো অবস্থায় ভালো না, রাহু কিন্তু নেগেটিভ ভাবে গেলে বিষে তারপর বিষক্ষয় ষষ্ঠ হয়। ভাবে। ধরেন আপনার অষ্টম ভাবে রাহু গেছে, তা আপনার হচ্ছে ধরেন মৃত্যুতুল্য ফাড়া আছে, তা আপনি মরবেন না, কিন্তু আপনার হাত ভাঙবে না, এই কথা বলার কোনো সুযোগ নাই। ইভেন হচ্ছে আপনি বলে দিতে পারেন, আমি বলে দিই, রাহু যদি অষ্টমে থাকে যা আপনাকে হচ্ছে একাধিকবার ব্যান্ডেজ লাগবে আপনার শরীরে, সেটা মাথা ফাটা হোক, মাথা কেটে যাওয়া হোক, অপারেশন হোক, হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, কাঁধ ভাঙ্গা, ঠিক আছে? কোনো না কোনো ভাবে একাধিকবার আপনাকে ব্যান্ডেজ করতেই হবে শরীরে।
তো মোটামুটি যদি 15-20 বছর হয়, এর ভিতরেই দেখবেন বলে দিচ্ছে যে মানে আমার হচ্ছে 2বার ব্যান্ডেজ লেগে গেছে। আর 50 বছরের লোক পাইলে এটা 5-এর অধিক। আর একবারও হয় নাই ব্যান্ডেজ রাহু অষ্টমে আছে, এটা খুব একটা পাওয়া যায় না, খুব একটা না। এটা প্র্যাকটিসে দেখবেন আপনারা যে এটা কতটা অথেন্টিক ভাবে আপনার এই ফল দিয়ে থাকে এগুলো। অষ্টমে এটাই যখন রাহু ভাবে গোচর করে তখনও কিন্তু একই রকম ফল দেয়। লগ্নের অষ্টমে স্যার। স্যার হ্যাঁ, হ্যাঁ, স্যার ষষ্ঠ ভাবে আমি কিছু জায়গায় দেখলাম বলা হচ্ছে যে এরকম যে তার প্রতিযোগীকে রাহু মানে অদৃশ্য ভাবে ট্যাকেল করে, মানে ডিরেক্ট ফাইট হ্যাঁ সে করে, যদি নাও করে। কিন্তু অনাহত কম্পিটিশন নিয়ে আসে তো। ষষ্ঠে যাদের রাহু আছে তাদের ষষ্ঠে রাহু থাকলে দৃষ্টি কোথায় দেয়? দ্বাদশ দৃষ্টি সপ্তমে দেয়। এবার ওয়াইফ হচ্ছে ধরেন চাকরি করে, গভর্নমেন্টের চাকরি করে বা বেসরকারি চাকরি করে, আর সে নিজেও চাকরি করে। এবার তার মানে প্রধান কম্পিটিটর সে মনে করছে তার ওয়াইফকেই, ঠিক আছে? তার ওয়াইফ হচ্ছে তার জন্য ধরেন একটা 2টি শার্ট কিনে নিয়ে আসলো মার্কেট থেকে। সে মানে ওইটাকে ওই অরিজিনাল সিং এর মতো বক্রভাবে দেখবে যে তুমি কি দেখাইতে চাও নাকি, তুমি আমার চেয়ে বেশি ইনকাম করো বা তুমি ইনকাম করে এটা দেখাইতে চাও নাকি। উনি হচ্ছে ভালোবেসে নিয়ে আসলো শার্ট 2টা কিনা, আর সে হচ্ছে কম্পিটিশনে চলে গেছে, ঠিক আছে? তো এই ধরনের হচ্ছে নেগেটিভিটি সৃষ্টি করে, এবং এই অনাহত কম্পিটিশনের কারণে তার হচ্ছে সংসার জীবনে সমস্যা সৃষ্টি করে। আর ষষ্ঠে রাহু বসলে হচ্ছে তার পঞ্চম দৃষ্টি দ্বিতীয় ভাবে দেয় তো, পঞ্চম দৃষ্টি দ্বিতীয় ভাবে দেয় না? দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের চোখের জায়গা। তো দ্বিতীয় ভাবে পঞ্চম দৃষ্টি দেওয়ার কারণে হয় কি জানেন? আপনার হচ্ছে ব্যক্তি হচ্ছে এমন কাউকে পছন্দ করে, বিপরীত লিঙ্গের এমন কাউকে পছন্দ করে যে আত্মীয় স্বজন, মা বাবা ভাই বোন কেউ পছন্দ করতেছে না। আর সে হচ্ছে সাহিত্যিক কথাবার্তা বলতেছে মুখের বসে, বাবা বেশে সে সাহিত্যিক কথাবার্তা বলতেছে যে আমার চোখ দিয়ে দেখো, আমার চোখে সে শ্রেষ্ঠ সুন্দরী, আমার চোখে সে শ্রেষ্ঠ পুরুষ, ঠিক আছে? তো এই ধরনের কথাবার্তা বলে আপনার হচ্ছে ফ্যামিলিকে ম্যানেজ করে বিয়ে করলো, অথবা হচ্ছে পালিয়ে গিয়ে বিয়ে করলো। তো মোহভঙ্গ তো বেশি দিন লাগে না, যখন 6 মাস 1 বছর পরে মোহভঙ্গ হয়ে যায় তখন তো ফিরতে পারে না। আর হচ্ছে সারা জীবনের জন্য হচ্ছে ওই কম্পিটিশনটা থেকে যায় আর কি, ঠিক আছে? ষষ্ঠে তখন রাহু তো হচ্ছে ভালো হয় কিন্তু, স্যার, কারণ শত্রু যার নিন্দা হচ্ছে বাড়ে। মোহভঙ্গ হয় সে সবসময় হচ্ছে তার বিপরীত লিঙ্গকে আপনার হচ্ছে হেয় প্রতিপন্ন করে রাখতে চায়, ছোট নিচা দেখাইতে চায়, ঠিক আছে? যদি কোনো কারণে উঁচু হয়ে যায় তখন তো সমস্যা হয়ে গেছে। ধরেন হচ্ছে ষষ্ঠভাবে কোনো পুরুষের জন্মছক এরকম আছে, তো সে দেখা গেল একজন নারীকে বিয়ে করছে তার পছন্দে, তো অন্য সবার পছন্দ ছিল না। হয়তো মানে সৌন্দর্যের বিচারে, বাহ্যিক সৌন্দর্যের বিচারে তিনি হয়তো ততটা সুন্দর না, কিন্তু বিয়ের পরে দেখা গেল উনি চাকরি পাইছে, ওনার মাসে ইনকাম হচ্ছে 50,000 টাকা, আর ভদ্রলোকের ইনকাম হচ্ছে 20,000 টাকা। তো ওনার ওয়াইফ হচ্ছে ওনার প্রতি অত্যন্ত মানে যত্নবান, এবং ওই টাকা যে উনি বেশি ইনকাম করছে উনি প্রকৃতপক্ষে কোনো ধরনের অহংকার নাই ওনার, কিন্তু উনি হচ্ছে কম্পিটিশনে চলে যাবে। উনি হচ্ছে মরিয়া হয়ে যাবে যে 50,000 টাকা কিভাবে ইনকাম করা যায়, যতক্ষণ পর্যন্ত না করতে পারছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে ওনার মানে ফায়ার হয়ে যাবে, সারাদিন ফায়ার হয়ে থাকবে। তো এই ফায়ার এনার্জি তো ওনার ফ্যামিলিটাকে লাইফ মানে কাপল লাইফটাকে একদম ধ্বংস করে দেবে আর কি। তো এই ধরনের মানে ব্যক্তির কিন্তু ডিভোর্সটা ইজিলি হয়ে যায়, মাঙ্গলিক দোষের প্রয়োজন পড়ে না, এমনিতে ডিভোর্স হয়ে যায়। এরপর হচ্ছে বিশাখা নক্ষত্র। বিশাখা হচ্ছে প্রতীক হচ্ছে আপনার, বিশাখা বলা হয় আপনার হচ্ছে শাখাবিহীন আর কি কোনো বৃক্ষ, যে বৃক্ষের কোনো শাখা নাই, ঠিক আছে, এরকম কোনো বৃক্ষকে মিন করছে। আর বিশাখার অবলিক আরেকটা প্রতীক হচ্ছে কুমোরের চাকা। কুমোর যারা আপনার হচ্ছে কুম্ভকার যারা আপনার মাটির তৈজসপত্র তৈরি করে, তারা হচ্ছে একই চাকার উপরে ভিত্তি করে বিভিন্ন ধরনের হাঁড়ি পাতিল তৈরি করে। তো এই যে বিভিন্ন ক্যাটাগরি তৈরি করতে পারে একই চক্রের উপরে রেখে, তো এইটাকেই আপনার বলা হচ্ছে মানে বিশাখা নক্ষত্রের প্রতীক। আর দেবতা হচ্ছে ইন্দ্রাগ্নি, ইন্দ্রযুগ অগ্নি।
ইন্দ্র যোগ অগ্নি দেবতা। স্যার স্বাধীন অগ্নি নক্ষত্রের অর্থে হচ্ছে সমদৃষ্টি, অগ্নি অর্থে হচ্ছে সমদৃষ্টি, আর ইন্দ্র হচ্ছে রাজা। ঠিক আছে। আবার অগ্নি হচ্ছে আপনার দায়িকা শক্তি, আর ইন্দ্র হচ্ছে রাজা। তো বেশিরভাগ হচ্ছে বিশাখা নক্ষত্রে যাদের চন্দ্র থাকে তারা একটু হিংসুটে টাইপের হয়। ঠিক আছে। নিন্দা মন্দ বা অন্যকে হেয় করে কথা বলা, অন্যকে ছোট করে কথা বলা, এটা বিশাখা নক্ষত্রের যারা জাতক আছে তাদের মধ্যে থাকে, এটা কিছুটা থাকে। এটা আপনারা হচ্ছে নিজেদের থাকলে তো আছেই, যাচাই করে নেবেন অন্যের মাধ্যমে। খুব কাছের মানুষকে জিজ্ঞেস করবেন যে আমার মধ্যে এরকম কিছু আছে কিনা। আর নিজে তো নিজেকে যাচাই করা যায় না। আর আপনার হচ্ছে যা কাছের মানুষের যদি এরকম থাকে বিশাখা নক্ষত্রের উপস্থিতি, তাহলে আপনার হচ্ছে নিজেই তো বুঝতে পারবেন, অনুধাবন করতে পারবেন। আর সেটা যদি বাক্যভাবের হয়, মানে তুলা লগ্নের যদি আপনার ব্যক্তি ওই বিশাখার তৃতীয় পাদে চতুর্থ পাদে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পাদে থাকে, তাহলে তো কথাই নেই। মানে বৃশ্চিকে যদি চন্দ্রের অবস্থান হয় সেক্ষেত্রে তো, আর যদি মঙ্গল থাকে বিশাখায়, ঠিক আছে, দ্বিতীয় ভাবপতি মঙ্গল যদি এই বিশাখায় থাকে তাহলে সারছে। তাহলে কি হবে স্যার, একটু ফলাফলটা একটু বলে দিন, আমরা একটু বুঝে নিই। এই ভাবপতি এই ঘরে এই নক্ষত্রে থাকলে এই ফল হতে পারে, তাহলে বাকিগুলো আমরা বুঝে যেতে ফলাফল তো পারবো। আপনি বলবেন মঙ্গলের কারকতা কি, মঙ্গলের রস কি, তিত রস। তো এমনিতেই তো সেই দ্বিতীয় ভাবে তাকে তিতা কথা বলে। আর যখন বিশাখা নক্ষত্রে থাকবে তখন তার মধ্যে হিংসায়া যুক্ত হবে। তো হিংসা যখন থাকবে তখন হচ্ছে কি বলবে, তিতা কথাটা কোন লেভেলের তিতা কথা হবে বুঝতেই তো পারছেন। মানুষকে তো সে মানুষ বলেই হচ্ছে মানে মূল্যায়ন করবে না। মানে কথাবার্তা এমনই হচ্ছে অ্যাটিটিউড থাকবে যে এটা হচ্ছে আর মানে একেবারেই নেগেটিভ পর্যায়ে চলে যাবে। আর ওটা সে যদি তৃতীয় চাইলেও ভাবে পারবে না থাকে, মানুষকে সম্মান করতে, সেটা যদি চাইলেও তৃতীয় ভাবে পারবে না। থাকে তাহলে? যার কথায় স্যার মহাভারত শুরু হবে আর কি। হ্যাঁ, যার কথা আবার শুরু হবে। এই দুর্যোধনে বলছিল না যে কৃষ্ণ তুমি যে বলতেছো আমি তো জানি, ধর্ম আমি জানি, আমার হৃদয়ে ধর্ম আছে, আমার হৃদয়ে মানে ভগবান বাস করে। তো আমার হৃদয়ে যে ভগবান বাস করে সেই তো হচ্ছে আমাকে দিয়ে এই কাজ করাইতেছে। ওই সে তো বাধা দিতেছে না। যদি আমি অন্যায় করতাম তাহলে তো সে বাধা দিত, সে তো আমরা বাধা দিতেছে না। ঠিক আছে। এবার পা ভাঙ্গার পরে যখন কৃষ্ণের দোষারোপ করছিল তখন বলছিল কৃষ্ণ যে তুমি যে বলছিলে আগে যে সবই তোমার ভিতরের থাকা ভগবানে করাইতেছে, তো পা তো ভগবানই ভাঙছে, আমার দোষারোপ করো কেন? স্যার বিশাখা নক্ষত্রে রবি থাকলে কি হবে স্যার? বিশাখা নক্ষত্রে রবি থাকলে আপনার হচ্ছে লগ্ন সাপেক্ষে দেখতে হবে লগ্ন কি আছে, ওটাই তো স্যার কোন শিখতে লগ্নের, যাচ্ছি, বলুন তাহলে আমরা একটু বুঝে নিই জিনিসটা। স্যার এটা কোন আমারই ছিল। লগ্নের। ওই যে কোন কোনো একটা লগ্ন ধরে নিন, মেষ কন্যা লগ্ন লগ্নে ধরুন। স্যার। কন্যা লগ্নের হচ্ছে দ্বাদশপতি রবি। রবির হচ্ছে পরতন্ত্র দোষ আছে। ঠিক আছে। রবি থাকলে তেমন কোনো একটা ফল মানে নেগেটিভ হবে না, এটা স্বাভাবিক হবে। মানে রবি তো আমরা বলি এমনিতে রবি ইগুর কারক, মানে যা যা নেগেটিভিটি বলছি সেটা হবে। মানে রবির হচ্ছে খুবই অল্প কথায় কাজ করা দিতে চাইবে সে। ঠিক আছে। একদম মানে খুব একদম স্ট্রিক্টলি আদেশ প্রদান করা যেটা আছে। ঠিক আছে। যা বিষ্ণু বন্দ্যোপাধ্যায় এটা করেন আপনি, এর আগে পাশে আর কোনো প্রশ্ন করার কোনো সুযোগ নেই। করেন মানে করেন, না করলে হচ্ছে ফায়ার। করবেন না ফায়ার, কোনো প্রশ্ন নাই, কোনো আপনার কোনো আলোচনা নাই। ঠিক আছে। এনাদার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে রবির কাজ। বাক্যভাবে রবি এই কাজটাই করে। তো এখানে রবির পরতন্ত্র দোষ আছে। তো বিশাখা নক্ষত্র হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। তো ওই বিশাখা নক্ষত্রে থাকলে রবি যেহেতু পরতন্ত্র দোষ আছে বৃহস্পতির নক্ষত্রে থাকার কারণে তার হচ্ছে নেগেটিভিটি আবার একটু কমে যায়। ওই সেটা বললেন বিষে বিষয় হয়ে যায়, তো অনেকটা সেই পর্যায়ে চলে যায়। তো বিশাখা নক্ষত্রে আপনার রবি থাকলে বা যে গ্রহই থাকুক, মানে এটার প্রতীকটা আপনারা দেখলেন যেটা কি, কুম্ভকারের চক্র। কুম্ভকারের চক্র মানে কি, মানে একই যা একটা বিষয়ের উপরে ভিত্তি করে বা একটা চক্রের উপর ভিত্তি করে অনেক প্রকারের হাড়ি পাতিল বা তৈজসপত্র তৈরি করে। তো বিশাখা নক্ষত্রে যেই গ্রহ থাকে সেই গ্রহের কারকতা অনুসারে ব্যক্তি একাধিক প্রফেশন
একাধিক অ্যাক্টিভিটিস করতে পারে এবং সেটা অত্যন্ত সফলভাবে করতে পারে। বুঝতে পারলেন? জি হ্যাঁ স্যার। স্যার, একটু লিখে নিচ্ছি, নোট করে নিচ্ছি। ধরেন কারো হচ্ছে শুক্র আছে, তো শুক্র হচ্ছে আপনার সেলাই কাজটাকে কিন্তু খুব করে, রিপ্রেজেন্ট করে। দেখা গেল সে কেমিক্যালেরও ব্যবসা করতে পারতেছে, আবার হচ্ছে সেলাইও করতে পারতেছে। ঠিক আছে, ওই দুইটাই আপনার হচ্ছে মানে ফার্মেসি দিয়ে বসে আছে, সোজা বাংলায় যদি বলি এটা কেমিক্যাল জড়িত আছে এখানে। আবার সে কিন্তু হচ্ছে মানুষের হাত পা কেটে গেলে এত ভালো সেলাই করে যে এটা নিয়ে কোনো প্রশ্ন থাকে না। ঠিক আছে, টু পাইস ইনকাম খুব বেশি হচ্ছে। ফার্মেসির পাশাপাশি ডাক্তার হয়ে গেল, খাটাসেরার ডাক্তার, সার্জিক্যাল বিশেষজ্ঞ। অনুরাধা নক্ষত্র প্রতীক হচ্ছে সিংহদ্বার, প্রতীক হচ্ছে পদ্মফুল। অনুরাধা নক্ষত্র প্রতীক হচ্ছে সিংহদ্বার অবলিক পদ্মফুল। এবার চন্দ্র যদি অনুরাধা নক্ষত্রে থাকে, মানে যাদের হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র, জ্যেষ্ঠা রাশি, কি বলে বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র, আপনি খোঁজ নেন তার জন্মের পরে তার পিতার আর্থিক উন্নতি হয়েছে, তার পরিবারের আর্থিক উন্নতি হচ্ছে, স্ট্যাটাস বৃদ্ধি পাইছে। ঠিক আছে, মানে আকাশ পাতাল পরিবর্তন হয়ে গেছে তাদের স্ট্যাটাসের, পারিবারিক স্ট্যাটাস, লিভিং স্ট্যাটাস, ঠিক আছে, লাইফস্টাইল, এভরিথিং হচ্ছে আপগ্রেড হয়ে গেছে একদম। যখন অনুরাধা নক্ষত্রে থাকে তখন এটা হয়। অনুরাধা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে শনি, অধিপতি গ্রহ হচ্ছে শনি। তো শনি যেহেতু অধিপতি গ্রহ, তাহলে ওই শনি যে ভাবের অধিপতি, যে ভাবকে শনি রিপ্রেজেন্ট করে, সেই ভাব সম্পর্কিত বিষয়ে ব্যক্তির প্রচুর জ্ঞান থাকে। পদ্মফুল আছে তো, অবলিক প্রতীক হচ্ছে পদ্মফুল। তো আমাদের তো সহস্র চক্রর কথা সকালবেলায় বললাম, তো এই পদ্মফুল আছে মানে হচ্ছে তার জ্ঞান কিন্তু বিকশিত থাকে। এবার একাডেমিক সার্টিফিকেট তার না থাকতে পারে, কিন্তু তার জ্ঞান থাকবে। দেখা গেল একাডেমিক সার্টিফিকেট নাই, কিন্তু সে খুব ভালো ইংরেজি ভাষায় বা একাধিক ভাষায় সে পারঙ্গম। ঠিক আছে, একটা ক্ষেত্র নিয়ে আমি উদাহরণ দিলাম। তো অনুরাধা নক্ষত্রের মানুষ হচ্ছে খুব জ্ঞানী হয়, ভিতর থেকে তারা খুব জ্ঞানী হয়। অনুরাধা দেবতাকে, দেবতা হচ্ছে মিত্র, মিত্র দেবতা, কাজে মিত্রতা কিন্তু তারা খুব দায়িত্বের সঙ্গে পালন করে। ঠিক আছে, মিত্রতা তারা খুব দায়িত্বের সঙ্গে পালন করে এবং একই সাথে তারা মিত্র ভাবাপন্ন হয়। এবার জ্যেষ্ঠা নক্ষত্র, নক্ষত্রর গ্রহ হচ্ছে, অধিপতি গ্রহ হচ্ছে বুধ, আর দেবতা হচ্ছে ইন্দ্র, শুধু ইন্দ্র। বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রের অবস্থান। জ্যেষ্ঠা নক্ষত্রের প্রতীক হচ্ছে ছাতা, প্রতীক হচ্ছে ছাতা। এবার সপ্তম, কালপুরুষের সপ্তম ভাব হচ্ছে আপনার তুলা রাশি, তার অষ্টম ভাব হচ্ছে বৃশ্চিক। জ্যেষ্ঠা নক্ষত্রের প্রতীক হচ্ছে ছাতা, আর জ্যেষ্ঠার আপনার হচ্ছে দেবতা হচ্ছে ইন্দ্র। ইন্দ্রকে আপনার হচ্ছে স্বর্গের দেবতা বা রাজা, তাই তো? তো রাজা মানে কি? একটা রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, সমস্ত প্রজাগণের দায়িত্ব তার উপরে বর্তাই আছে, তাই না? হ্যাঁ, তাহলে জ্যেষ্ঠা নক্ষত্রের যে গ্রহ থাকে, সেই গ্রহের কারকতা অনুসারে ব্যক্তিকে দায়িত্ব নিতে হবে। ধরেন কারো তৃতীয় পতি জ্যেষ্ঠা নক্ষত্রে আছে, আর সে যদি বলে যে আমার ছোট ভাই বোনের দায়িত্ব আমি নেব না, তাহলে হচ্ছে ওই তার কোনো ইচ্ছাই আর পূরণ হবে না, সমস্ত ইচ্ছা দিয়ে হচ্ছে জল ঢেলে দিবে প্রকৃতি। ঠিক আছে, তখন সে শুধু একটা কথাই বলবে যে ভগবান তো সর্বক্ষণ আমার পেছনে আছে, তবে এক লোটা জল নিয়ে বসে আছে আর কি। যখনই আমি কোনো কাজ করি তখন উনি জল ঢেলে আমার কাজটা নষ্ট করে দেয়।
ঠিক আছে, ওইভাবে ভগবানকে দোষারোপ করবে যে ভগবান সার্বক্ষণিক ভাবে আমার পেছনে আছে। তো কথা স্টার্টিংটা খুব সুন্দর যে ভগবান তার পেছনে আছে, এবার বলবে সে এক লোটা জল নিয়ে আছে, আমি যে কাজই করি সেই কাজই হচ্ছে উনি জল এনে দেয়। আমার কথায় আঞ্চলিকতার কিছু টান থাকবে, আপনারা হচ্ছে আপনাদের মতো করে সাজাই লেখেন আর কি। শুনতে ভালো লাগে স্যার। ঠিক আছে, মানে কিছু কথা আছে মনের ভিতর থেকে বললে সেটা মানে ভালো লাগে আর কি। আর হচ্ছে আপনার অন্যের দাঁড় করা ভাষা তো প্রমিত বাংলা ভাষা বলতে গেলে এটা দাঁড় করা ভাষাই হয়। তো সেক্ষেত্রে হচ্ছে মানে মনের ভাষাটা মনের ভাবটাকে প্রকাশ করা যায় না আর কি। তো এটা হচ্ছে আপনারা নিজেরা ম্যানেজ করে নেবেন আর কি। তো জ্যেষ্ঠার এই যে আপনার হচ্ছে অষ্টম ভাব, আমি যে কারণে বলছি যে কালপুরুষ রাশি চক্রের সপ্তম ভাব, তো স্বামীর জন্য স্ত্রীকে দায়িত্ব নিতে হবে, যেহেতু জ্যেষ্ঠা নক্ষত্রে তার চন্দ্র আছে, দায়িত্ব নিতে হবে। আর স্ত্রীর জন্য স্বামীকে দায়িত্ব নিতে হবে। যদি একে অপরের দায়িত্ব তারা নিতে অপারগ হয় বা দায়িত্বে কোনো ধরনের ঘাটতি হয়, তাহলে কিন্তু মাথায় ছাতা থাকবে না, মানে বিবাহিত জীবন আপনার হচ্ছে ভালো হবে না। এবার হচ্ছে কিসের দায়িত্ব নেবে, প্রশ্ন হচ্ছে যে কিসের দায়িত্ব নেবে। তো একজন স্বামী তো তার স্ত্রীর দায়িত্ব নেই, আর স্ত্রীও তো তার স্বামীর দায়িত্ব নেই। মানে স্ত্রী চাকরি না করলেও তো রান্না বান্না তার ফ্যামিলিকে দেখে শোনার দায়িত্ব তো আপনার স্ত্রীরই থাকে। এখন ওই দায়িত্ব এটা না, দায়িত্ব হচ্ছে চন্দ্র আছে, তো চন্দ্র হচ্ছে আবেগের আবেগ। তো আবেগের যে দায়িত্ব আছে না, সেই আবেগের দায়িত্বটা নিতে হবে। কথাটা বুঝতে পারছি? স্যার এই জ্যেষ্ঠ নক্ষত্র লগ্নে থাকলে, আবেগের দায়িত্ব তাকে নিতে হবে। স্যার এই আর জ্যেষ্ঠ যদি নক্ষত্র লগ্নে থাকলে আবেগকে দায়িত্ব দিয়ে আবেগকে মূল্যায়ন না করে, তাহলে তার সংসার করা হয়েছে, খুব সংসার করা হবে তার। জামাই ষষ্ঠী হয় তো, জামাই ষষ্ঠী হয় না আমাদের? জি স্যার। হ্যাঁ স্যার হয়। একটু হ্যান্ড রাইজ করুন তো, মানে কার কার বিয়ে হয়নি। প্রশ্ন করবো একটা, নাম বলুন না হয় যে আমাকে প্রশ্নটা করুন, বিয়ে হয়নি এরকম কেউ? স্যার আমার বিয়ে হয়নি স্যার, আমাকে বলুন, বিষ্ণু মহন্ত। আচ্ছা, তা আপনাকে বলছি, আপনি বিয়ে করছেন, ঠিক আছে, তার 6 মাস আগে আপনার বোনকে বিয়ে দিচ্ছেন। তা আপনার বিয়ের পরে ধরেন আপনার বোনের বিয়ে হয়েছে অগ্রহায়ণ মাসে, আপনার বিয়ে হয়েছে ফাল্গুন মাসে, তো আষাঢ় মাস বা জ্যৈষ্ঠ মাসে হচ্ছে জামাই ষষ্ঠী হয়, তাই না? হুম। তো জামাই ষষ্ঠী আপনার শাশুড়ি আপনাকে নিমন্ত্রণ জানাইলো যে বাবা তুমি আসো, আমি হচ্ছে ষষ্ঠী দেবো তোমাকে, আমার আত্মীয় স্বজন এবার সবাই বাড়িতে আছে, এবার ষষ্ঠী অনেক ভালো, মানে হচ্ছে বিভিন্ন বিচার বিশ্লেষণে খুব ভালো। এবার আপনার মাও বলছে আপনার বোনকে যে আপনার হচ্ছে আপনার বোন প্রথম তো বিয়ে হয়ে এবার এই প্রথম বর্ষ বোনের জন্য, তো আপনার বোনেরও মানে ষষ্ঠী দিতে চায় আপনার মা। এখন আপনার ওয়াইফ হচ্ছে সে তার বাবার বাড়িতে চলে যাবে ষষ্ঠী আপনাকে নিয়ে, সমস্ত আত্মীয় স্বজন আসছে, আবার আপনার বোন ভগ্নিপতি আসতেছে আপনার বাড়িতে ষষ্ঠী খাবে। এবার আপনি কি করবেন? আপনার মা চাচ্ছে যে তোমরা পরের বছর যাও, ঠিক আছে, এইবার আমার মেয়ের জামাই আসছে। আর আপনার শাশুড়ি চাচ্ছে যে এইবার আত্মীয় স্বজন সবাই আসছে, তো আমার হচ্ছে মেয়ের জামাইটা এবার এবার আমি ষষ্ঠীটা দিয়ে দিই। এখন আপনি কার আবেগকে মূল্যায়ন করবেন, মার আবেগকে নাকি আপনার ওয়াইফের আবেগকে? ধর্ম সংকট স্যার। স্যার যদি মায়েরটা শেষ করে এরপরে শাশুড়িরটায় অংশগ্রহণ করা হয়? কি করে হবে? জামাই ষষ্ঠী মানে তো আপনার ওই জল টল বুড়াইয়া দামাইল গায়ে আপনার স্নান টান করাইবো, ব্যান্ড পার্টি নিয়ে আসবে। তো এত সময় মায়েরটা সাইরা গিয়ে আপনার হচ্ছে এই শ্বশুর বাড়িতে যাইবেন, কোন সময় যাইবেন আর কোন সময় খাইবেন? তাইলে তো বিয়ে স্যার করতে হবে আমাদের এদিকে লাগা বাড়িতে, এভাবে হয় না স্যার। পাশের বাড়িতে বিয়ে করতে হবে তাহলে। স্যার স্যার আমাদের আমি কি এদিকে করতাম সেটা নিয়মটা বলে একটু দিচ্ছি ভিন্ন স্যার। স্যার। হ্যাঁ, আমি কি করতাম সেটা বলে দিচ্ছি। দেখুন, হ্যাঁ বলুন। জামাই ষষ্ঠীতে জামাই আদর তো শাশুড়ি করে, শ্বশুর শাশুড়ি করে থাকে। তো আমার বাড়িতে যদি বোন আসতেছে, তো আমার মাকে দায়িত্ব দিয়ে দেবো আমার বোনের, যে তুমি শাশুড়ি হয়ে থাকো, জামাইয়ের শাশুড়ি, তাই তুমি এর দায়িত্ব নাও। আমাকে অনুরোধ করে বলতাম আমাকে শ্বশুর বাড়ি যেতে দাও, ওনার শাশুড়ির দায়িত্ব আমার পালন করতে দাও।
নিজ নিজ এবারে শাশুড়ি দায়িত্ব। আপনার একমাত্র বোন ভগ্নিপতি আসতেছে, আপনার একমাত্র বোন ভগ্নিপতি আসতেছে, এবং তার একটা ছোট ভাই আমেরিকা থাকে, সেও আসতেছে। ভবিষ্যতে আপনাকে আমেরিকা নিতে পারে। যদি বাড়িতে না থাকেন তাহলে আপনাকে আমেরিকা নেবে না। হিসাব করে বলেন। আপনার মা কিন্তু বলতেছে যে তুমি যদি বাড়িতে না থাকো বিষ্ণু, তাহলে বাজার সদাই কে করবে, জামাইতে আসতেছে। ঠিক আছে? তো এখন বলুন হিসাব নিকেশ করে। এখানে হচ্ছে আবেগকে মূল্যায়ন করতে হবে, নিরপেক্ষ অবস্থান থাকতে হবে। ঠিক আছে? তোমার মেয়ে যেমন এই বাড়ির মানে মেয়ে, এবং মেয়ের জামাই এই বাড়ির জামাই প্রথম এবার আসতেছে, তো আমিও তো সেই একই অবস্থা। তো সেই ক্ষেত্রে হচ্ছে মানে তারাও আসুক আমরাও আসি। তো যৌথ যে আনন্দটা, সেটা নাও দুদিন পরে আসবে। ভগ্নিপতিকে বলুন যে তুমি দুদিন সময় করে নিয়ে আসো, আমি ষষ্ঠীকে পরের দিন নাও চলে আসবো, আর আমাকে তো যেতে হচ্ছে। ঠিক আছে? এইটুকু বলতে হবে। আর আপনার হচ্ছে যদি যে মাকে অসম্মান করা হয়ে যাবে আমি চলে গেলে, তো এটা কিন্তু নিরপেক্ষ অবস্থান না, এটাকে সম্মানও বলে না। কারণ আপনি এদিকে মনে করতেছেন আপনার মাকে সম্মান করতেছেন, কিন্তু আপনার শ্বশুর বাড়িতে আপনার মাকে কিন্তু শত্রু বানিয়ে দিছে তারা। শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন সমস্ত আপনার আপনার মাকে শত্রু বানিয়ে নিল না। হ্যাঁ, 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 এগুলো আপনার ঠিক। ওয়াইফের সাথে আপনার মায়ের কিন্তু একটা অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে গেল। হ্যাঁ, এবার হ্যাঁ, আপনার ওয়াইফকে আপনার মা হচ্ছে কুলে করে রাখুক, উনি আজীবন কিন্তু উনি হচ্ছে শত্রু মনে করবে, যে উনার মেয়ের আপনার বোনকেও শত্রু মনে করবে, যে তার জন্য হচ্ছে আমি ষষ্ঠী খাইতে পারলাম না। আমারও মাসি আসছে আমেরিকার থেকে, আমার মাসিকে আমেরিকা নিব না আমার জামাই রে, খালি কি তার দেবরে নিব? ঠিক আছে? স্যার এই জ্যেষ্ঠ গল্প নক্ষত্র কি বেশি লগ্ন ভালো হয়ে পড়লে কি যাচ্ছে? করবেন? স্যার জ্যেষ্ঠ গল্পটা নক্ষত্র কি লগ্ন বেশি ভালো পড়লে হয়ে কি যাচ্ছে? করবেন? আচ্ছা, তারপরে আছে মূলা নক্ষত্র। মূলা নক্ষত্র হচ্ছে একগুচ্ছ মূল বিশেষ। একগুচ্ছ মূলের মধ্যে একটা মূল হচ্ছে খুব বেশি ডিপে চলে যায়, গভীরে চলে যায়। আবার এই মূল হচ্ছে যেমন নারকেল গাছের মূল হচ্ছে সমগ্র বাড়িতে ছড়ানো থাকে। ঠিক আছে? তো মূলা নক্ষত্রে যখন কোনো গ্রহ থাকে, সেই গ্রহটি তার কারকতা অনুসারে নিজেকে ছড়িয়ে দিতে পারে, নিজেকে ছড়িয়ে দিতে পারে। ধরেন আপনার অষ্টমপতি আছে মূলা নক্ষত্রে, আপনার কেতু আছে মূলা নক্ষত্রে। এবার আপনি অ্যাস্ট্রোলজি চর্চা করেন, তো সমগ্র উপমহাদেশের মধ্যে আপনার নাম ছড়িয়ে যাবে। ঠিক আছে? ওই গ্রহের কারকতা অনুসারে অ্যাক্টিভিটিস আপনি শুরু করলেন, আপনার নাম ছড়িয়ে যাবে। আবার মূলা নক্ষত্র যেহেতু আপনার হচ্ছে কি বলে মূল বিশেষ, বা আপনার হচ্ছে এটা এটা গুপ্ত একটা বিষয়, মূল তো হচ্ছে মাটির নিচে থাকে, তো লুকায়িত সম্পদ। একটা গাছের তো মূলটাই হচ্ছে তার আসল বিষয়। তো যাদের হচ্ছে এরকম থাকে, যেমন ধরেন আপনার বন্ধুকি ব্যবসা করে না, বন্ধুকি ব্যবসা যারা করে, অথবা যারা আপনার হচ্ছে ওই কি বলে আপনার আয়ুর্বেদিক ঔষধ যারা বেচে, গাছটার ছাল মূল এগুলো যারা বেচে, এই ধরনের ব্যবসার সাথে যারা বেনিতি প্রোডাক্ট যারা বিক্রি করে, তাদের হচ্ছে ওই মূলা নক্ষত্রের উপস্থিতি যদি থাকে, চন্দ্র যদি মূলা নক্ষত্রে থাকে, তাহলে অত্যন্ত সাপোর্ট পায়। মূলা নক্ষত্রের দেবতা হচ্ছে নৈঋতি। নৈঋতি। ঠিক আছে? যদি মানে ব্যাপারটাকে আর একটু জটিল করে দেই, তাহলে 9টা নক্ষত্র আছে, তো 9টা নক্ষত্র আপনাকে নির্দেশ করবে, 9টা নক্ষত্রের দেবতা নির্দেশ করবে আপনার বাড়ির কোন কোন জায়গায় বাস্তু দোষ আছে। মূলা নক্ষত্রের উপস্থিতি আপনার আছে যদি সেই নক্ষত্রে পাপগ্রহ থাকে, রাহু মঙ্গল শনি কেতু, পাপগ্রহ যদি থাকে, তাহলে ধরে নিতে হবে আপনার বাড়ির যে নর্থ ওয়েস্ট আছে, নর্থ ওয়েস্ট নয় সাউথ ওয়েস্ট আছে, সাউথ ওয়েস্টে আপনার প্রবলেম আছে। নৈঋতি, সাউথ ওয়েস্টের দেবতা হচ্ছে নৈঋতি, একজন অসুর। তো ওই সাউথ ওয়েস্টে আপনার ঝামেলা আছে। যদি মূলা নক্ষত্রে আপনার জন্ম ছকে উপস্থিতি থাকে এবং সেই পাপগ্রহ শনি মঙ্গল রাহু কেতু যদি থাকে, তাহলে ধরে নিতে হবে আপনার হচ্ছে সাউথ ওয়েস্টে গোলমাল আছে। এই সাউথ ওয়েস্টে গোলমাল যদি আপনি বন্ধ করতে না পারেন, তাহলে কি হতে পারে, মানে ওই জাতক তার মানসিক বিকারগ্রস্ততা দেখা দিতে পারে, সোজা কথায় সে পাগল হয়ে যেতে পারে। ঠিক আছে? মানসিক বিকারগ্রস্ততা তার হতে পারে। আর এই অবস্থায় যদি ওই সাউথ ওয়েস্টে আপনার হচ্ছে একটা সেফটি ট্যাঙ্ক করে নেয় বিল্ডিং করার সময়,
তাহলে ওই সেফটিটিং করার 4 বছরের মাথায় আর তার মানসিক বিকৃতি ঘটে ঘটে যাবে এবং পরবর্তীতে এটা বংশগতভাবে চলবে। এবার হচ্ছে পূর্বাশারা। পূর্বাশারার প্রতীক হচ্ছে গজদন্ত। গজদন্ত দ্বারা কি বুঝবো আমরা? স্যার হাতির দাঁত। হাতির দাঁত। না, হাতির দাঁত তো বুঝলেনি, মানে বিষয়টা হচ্ছে অতি মূল্যবান। হাতির দাঁত অতি মূল্যবান না? হ্যাঁ আগে হচ্ছে হাতির দাঁতের চেয়ার রাজার জন্য, একজন রাজার জন্য ছিল সবচেয়ে মূল্যবান জিনিস, ছিল হাতির দাঁতের চেয়ার। হাতির দাঁতের শীতল শিরোনিও পাটি। হয় স্যার, শিরোনি। হ্যাঁ, চিরুনিও হয়। হাতির দাঁতের শীতল পাটি রাজারা যেটার মধ্যে আপনার শয়ন করতো আর কি, হাতির দাঁতের শীতল পাটি। তো হাতির দাঁতের এই পালঙ্ক। গজদন্ত হচ্ছে অত্যন্ত মূল্যবান বোঝায়। তো পূর্বাষাঢ়া নক্ষত্রের প্রতীক হচ্ছে গজদন্ত, তার গ্রহ হচ্ছে শুক্র। শুক্র কি হচ্ছে? কমফোর্ট, বিলাসিতা, লাক্সারিয়াস লাইফ হচ্ছে শুক্র। ঠিক আছে। দেবতা কি? আপো। আমি আপো সম্বন্ধে তেমন একটা আমার ধারণা নাই, তবে কোথাও হয়তো একবার শুনছিলাম আপো হচ্ছে জলের দেবতা। এই বৈদিক দেবতা সম্বন্ধে আপনার বিস্তারিত আসলে জানা যায় না। আর হচ্ছে পুরাণ তো 18টা পুরাণ আছে, মানে কোন পুরাণের ভিতরে লুকাই আছে এত তো বিস্তারিত পড়া যায় না। তো তো তবে মেবি হচ্ছে আপো মানে হচ্ছে জলের দেবতা কি বলা হয় আপো। নিরু স্যার কি কোনো ধারণা আছে? বরুণের আরেক নাম। আপু মানে জল। হ্যাঁ, আপো মানে জল, তাইলে এটাই। আর আমাদের ইয়েও হচ্ছে নারায়ণ চক্রবর্তী দাদাও বললেন বরুণের আরেক নাম হচ্ছে আপো। তাইলে জলের দেবতা হচ্ছে। পূর্বাষাঢ়া নক্ষত্রে যদি কোনো গ্রহ থাকে তাহলে সেই গ্রহটি হচ্ছে ব্যক্তির জীবনে লাক্সারিয়াস লাইফ লিড করার একটা সুযোগ নিয়ে আসে। আর কিরকম লাক্সারিয়াস লাইফ লিড করে সেটা হচ্ছে যেই ভাবের গ্রহটা থাকে। কারণ পঞ্চম ভাবের ইয়ে আছে, তো পঞ্চম ভাব নিয়ে হচ্ছে সেটা হবে। তৃতীয় ভাব হলে তৃতীয় ভাব নিয়ে, দ্বিতীয় ভাব হলে অর্থ নিয়ে। ঠিক আছে। তো যে ভাব থাকবে সেই ভাবের কারকতা অনুসারে একটা কমফোর্ট ব্যক্তি জীবনে নিয়ে আসবে এবং একটা আহ, কি বলে উইজডমই তো বলে এটাকে, মানে প্রচুর সম্পদ যেটা, নাকি? এবার আপু মানে কি? আমরা এই যে দেবতা, দেবতার দ্বারা কি বুঝবো, আমরা কি বিচার করতে পারি? দেবতা হচ্ছে জলকে বোঝাচ্ছে। তো মানে ওই জল যেমন আপনার হচ্ছে কি বলে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করতে পারে। তো পূর্বাষাঢ়া নক্ষত্রে যে গ্রহটি থাকে সেই গ্রহটিকে আপনি হচ্ছে আপনার মনের মাধুরী মিশাইয়ে তাকে অ্যাক্টিভ করে তুলতে পারবেন। জল দিয়ে ঢেকে রাখে। হ্যাঁ, সেটাও আছে। জল দিয়ে রেখে রেখে সেটাও আছে। আচ্ছা, এবার হচ্ছে উত্তরাষাঢ়া। উত্তরাষাঢ়া হচ্ছে অধিপতি গ্রহ হচ্ছে রবি। ঠিক আছে, এটারও গজদন্ত। আবার পূর্বাষাঢ়ার অবলিক দিয়ে লিখুন সজ্জা কাঠের মাথার দিক, আর উত্তরাষাঢ়ে লিখুন সিঙ্গেল বেড। কিছুই শুনতে পাইনি আমরা। আমি শুনতে পাইনি, আপনারা শুনতে পাইছেন? আচ্ছা, নারায়ণ দা কি সাউন্ড বলছে কি শুনতে পাইছেন? না না শুনতে পাইনি, কিছুই শুনতে পাইনি। স্যার পূর্বাষাঢ়া বলছেন সজ্জা কাঠের মাথার দিক, সজ্জা আর কাঠের মাথার দিক, আর আর উত্তরাষাঢ়া হচ্ছে সিঙ্গেল বেড। উত্তর আছে সিঙ্গেল বেড। সিঙ্গেল বেড। এবার হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন কোনো গ্রহ থাকে তখন সিঙ্গেল বেড মানে কি? একাকিত্ব। সিঙ্গেল বেড মানে তো আপনি একা ঘুমাইতে পারবেন, ডাবল তো ঘুমাইতে পারবেন না। তাই এক ধরনের একাকিত্ব জীবনে নিয়ে আসে। যাদের এই উত্তরাষাঢ়া নক্ষত্রের উপস্থিতি আছে জন্ম থেকে, তাদের জীবনে একাকিত্ব আসবেই। এইবার কোন ভাবের অধিপতি? যদি সপ্তম ভাবের অধিপতি হয় তাহলে হচ্ছে ডিভোর্স হবে না, কিন্তু সাইলেন্ট ডিভোর্স হবে। ঠিক আছে, ডিভোর্স হবে না কিন্তু ঘরে খাট দুইটা থাকবে। বেড সেপারেশন। হ্যাঁ, বেড সেপারেশন হবে। তো এই বিষয়টা আপনার হচ্ছে থাকবে। আবার হচ্ছে বেড সেপারেশন হলো না তাতেও অসুবিধা নাই,
মানে একই বেডে আছে কিন্তু একে অপরকে চিনে না, ঠিক আছে, যদি সপ্তম পতি উত্তরাশয়ে থাকে, মানে কোনো না কোনো ভাবে হবেই এটা। এবার আপনি বললেন যে আজকে শোনার পরে কেউ বললো যে আমার ঘরে দুইটা খাড়ি রাখবো না, আর সিঙ্গেল খাড়ি রাখবো না, সব সিঙ্গেল খাড়ি হচ্ছে বেসাল্লাহ ফলাইম, দেখি কেমন নক্ষত্র ফল দেয়, ঠিক আছে। এবার এক বেডে ঘুমাইলো কিন্তু হচ্ছে স্বামী স্ত্রী একে অপরকে চিনেই না, মানে কেউ স্যার একজন উপর হচ্ছে উত্তর নিচে মুখ সব দিয়ে শুয়ে স্যার। আছে আর একজন দক্ষিণে মুখ দিয়ে শুয়ে আছে। তো উত্তরাষাঢ় নক্ষত্রে যাদের উপস্থিতি আছে তারা মানে একটু সাবধান হয়ে যান, সিঙ্গেল কাট করে রাখবেন না। দেবতাকে, দেবতা হচ্ছে বিশ্বদেব। তার মানে এটা কি বিশ্বকর্মা? না না, বিশ্বদেব, পিতামহ ভীষ্ম। ও আচ্ছা, এই জীবনে বিয়ে করতাম না, এই প্রতিজ্ঞা করছিল, বিশ্বদেব। ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে ওই দেবতার প্রতীক অনুসারে দেবতাকে নিয়ে নিয়ে যদি চিন্তা ভাবনা করেন, তাহলে ওই যে উত্তরাষাঢ় নক্ষত্রের মানে তাদের হচ্ছে নেগেটিভিটিটা হচ্ছে এটা, তারা হচ্ছে ঝগড়া করলো, ঝগড়া করে হচ্ছে এমন প্রতিজ্ঞা করে বললো যে এটা ভীষণ প্রতিজ্ঞা হয়ে গেল। এবার কোনো অবস্থাতেই তার কাছ থেকে মানে তাকে আর এই প্রতিজ্ঞার থেকে সরানো যাচ্ছে না, আর হচ্ছে সংসারও জোড়া লাগছে না। তো যাদের হচ্ছে আপনারা এখানে যারা আছেন, যদি আপনার হচ্ছে সহধর্মিনীর আপনার হচ্ছে উত্তরাষাঢ় নক্ষত্রের উপস্থিতি থাকে, আর হচ্ছে মানে স্বামীর উত্তরাষাঢ় নক্ষত্রের কোন গ্রহ থাকে, মানে লগ্নের চার্টে উত্তরাষাঢ় নক্ষত্রের উপস্থিত থাকলেই আছে এই কি বলে একটু নিজেদেরকে একটু কন্ট্রোলে নিয়ে আসুন, না হলে কিন্তু এই ভীষণ প্রতিজ্ঞা করে বসবে, তারপরে কিন্তু সমস্যায় পড়ে যাবেন, ভীষণ প্রতিজ্ঞা থেকে হার ভাঙাতে পারবেন না, ঠিক আছে। তাহলে আমরা কত নম্বর নক্ষত্রে আছি? 22 নাম্বার 21। 21 নম্বরে 21 আছে। গেল, 21 গেল। 21। এবার হচ্ছে 22 নম্বর হচ্ছে শ্রবণ নক্ষত্র, গ্রহ হচ্ছে চন্দ্র, দেবতা হচ্ছে বিষ্ণু, আর প্রতীক হচ্ছে কর্ণ মানে কান। তো প্রতীক কান মানে হচ্ছে কি, আমরা শুনি কিভাবে, আমাদের শ্রবণ ইন্দ্রিয় হচ্ছে এই কর্ণ। আর বিষ্ণু মানে হচ্ছে কি, অনন্ত শয্যা সাহিত্য পালন কর্তা বিষ্ণু। তো আপনি যখন হচ্ছে পালন পোষণ করবেন, অন্যের পালন পোষণ যখন আপনি করবেন, তখনই আপনাকে কানে কানে আইসে বলবে যে আপনি যে তারে দিতেছেন কোন স্বার্থে কি স্বার্থে, সে আপনারে কবে কি দিল, তো একটু হিসাব নিকাশ করে খরচ করেন না, একটু হিসাব নিকাশ করে তারা দেন না। তো ওই কথা আপনি শুনতে পারবেন না, ওই কথা শুনলে আপনার নাম পালন করতে হবে না, ঠিক আছে। দেবতার চরিত্র অনুসারে আপনাকে পালন করতে হতে হবে, আর এই পালন কর্তা হওয়ার সময় কান কথা শোনা যাবে না। যদি কর্কট লগ্নের জাতক হয়, আর যদি শ্রবণ নক্ষত্রের তার উপস্থিতি থাকে, সপ্তমে শ্রবণ নক্ষত্রে কোনো না কোনো গ্রহ থাকে, তাহলে কান কথার জন্য সে স্বামী মানে পুরুষ হলে স্ত্রীকে সন্দেহ করবে, আর স্ত্রী হলে স্বামীকে সন্দেহ করবে। আর এই সন্দেহবাতিকতা তাদের মানে কাপল লাইফকে, সংসার জীবনটাকে একদম দুর্বিষহ করে দিতে পারে। ইভেন জন্মছকে যে কোনো গ্রহ যদি শ্রবণ নক্ষত্রে থাকে, তাহলে তাদের কাছে কান কথা আসবে, ঠিক আছে। মানে যখনই মানুষ আসবে তখনই এসে একটা কান কথা বলবে, একটা নেগেটিভ কথা বলবে। তো সেই নেগেটিভিটির থেকে বেরিয়ে আসতে হবে। আপনার কান কথা হচ্ছে যাচাই বাছাই ছাড়া অন্যের কথা শুনে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না, যাদের জন্মছকে শ্রবণ নক্ষত্রের উপস্থিতি আছে। এবার হচ্ছে যদি কর্কট লগ্ন জাতক হয় আর মানে বিবাহিত জীবনে সমস্যা দেখা দেয়, তাহলে ওই যে কি বলে বিষ্ণু সহস্রনাম জপ মন্ত্রটা জপ করতে পারেন, সেক্ষেত্রে হয়তো কিছুটা প্রতিকার পাওয়া যেতে পারে। ধনিষ্ঠা নক্ষত্র, গ্রহ হচ্ছে মঙ্গল, প্রতীক হচ্ছে মৃদঙ্গ, ঠিক যেটা আছে। বললেন এটা একটু লিখে নিন। দেবতা হচ্ছে অষ্টবসু, একেবারে পরিপূর্ণ 8 জন বসু হচ্ছে দেবতা। মঙ্গলের কারকতা কি? ডিসিপ্লিন, হার্ডওয়ার্ক। সেনাবাহিনীতে আপনি যদি যুক্ত হতে চান কোনো বাহিনীতে, বাহিনীর কারক হচ্ছে মঙ্গল। যে কোনো বাহিনীতে যখন আপনি যুক্ত হবেন,
তখন নির্দিষ্ট ডিসিপ্লিন মেনে আপনাকে একটা ট্রেনিং নিতে হয়। তো আপনার জীবন চলার পথে, জীবন যুদ্ধেও যদি সেই এরকম কোনো ট্রেনিং আপনি নিতে পারেন, জীবনটাকে এরকম শৃঙ্খলায়িত করতে পারেন, তাহলে আপনি কি হবে, ওই যে অষ্টবসু, অষ্টদিকপাল, অষ্টবসুই হচ্ছে অষ্টদিকপাল, 8টা দিকের অধিপতি হচ্ছে বসুগণ। তো অষ্টদিকের উপরে আপনার রাজত্ব প্রতিষ্ঠিত হবে, অষ্টদিকের উপরে আপনার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। এবং এই নিয়ন্ত্রণ নেওয়ার পরে আপনি কি করবেন, আনন্দে মৃদঙ্গ বাজাইবেন। এই যে মৃদঙ্গ আছে, ধনিষ্ঠার প্রতীক মৃদঙ্গ, আনন্দে মৃদঙ্গ বাজাইবেন। এবার কোন আনন্দে মৃদঙ্গ বাজাইবেন, যদি কর্কট লগ্ন হয় সপ্তম ভাবে বিয়ে করে হচ্ছে আনন্দে মৃদঙ্গ বাজাইবেন। পঞ্চম ভাব হইলে বিদ্যায় বড় সাফল্য অর্জন করে মৃদঙ্গ বাজাইবেন, সন্তানের সাফল্যে মৃদঙ্গ বাজাইবেন। ঠিক আছে। দ্বিতীয় ভাব হলে প্রচুর অর্থ আসছে, ব্যাংক ব্যালেন্স আছে, আপনি মৃদঙ্গ বাজাইবেন। তো বিভিন্ন ভাবের কারকতা অনুসারে মৃদঙ্গ বাজাইবার সুযোগ আপনি পাবেন। তো শর্ত হচ্ছে কি, পরিশ্রম করতে হবে। এবার হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র আছে, এবার যদি বলেন যে আচ্ছা তাক, এবার তো পাই গেলাম, ধনিষ্ঠা নক্ষত্রে আমার হচ্ছে গ্রহ আছে, বিশেষ করে ধনুলগ্নের জাতক, দ্বিতীয় পতি শনি ধনিষ্ঠা নক্ষত্রে বসে আছে, তো আর চিন্তা নাই। ঠিক আছে। এবার হচ্ছে 11টার সময় ঘুম থেকে উঠবো, স্নান টান করে বেলা 1টার সময় হচ্ছে কাজে যাবো, আর 5টার সময় চলে আসবো। ওই অর্থ আসবে না। ঠিক আছে। ওই মৃদঙ্গ আর বাজাতে পারবেন না, তখন মৃদঙ্গ বাজাতে গিয়ে দেখবেন এটা চামড়া ফেটে গেছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের গ্রহ স্যার হচ্ছে বৃহস্পতি। স্যার শত বিষয়টা বাদ স্যার দিলেন। সব বিষয়টা বললেন। শতবিষা বাদ দিচ্ছে না, শতবিষা হচ্ছে আপনার, শতবিষা নক্ষত্রের প্রতীক হচ্ছে এটার হচ্ছে 100টা নক্ষত্র এটার মানে অধীন আর কি, শতবিষা নক্ষত্রের অধীন। তো এটার প্রতীক হচ্ছে একটা মন্ডলাকার, মানে একটা রাউন্ড শেপ হচ্ছে এটার প্রতীক। বৃত্ত। হ্যাঁ, বৃত্ত, রাউন্ড শেপ হচ্ছে এটার প্রতীক। আমরা আপনার হচ্ছে যে আপনার পূজায় আপনার মন্ডল আঁকা হয় না, হ্যাঁ হ্যাঁ। পূজায় যে মন্ডল আঁকা হয় ওই মন্ডলকে রিপ্রেজেন্ট করে হচ্ছে আপনার এই শতবিষা নক্ষত্র, এটা রাহু নক্ষত্র। শতবিষা নক্ষত্রের একটা গুড সাইড এবং ব্যাড সাইড দুটোই বলতে পারেন। তারা হচ্ছে মানুষকে সুপরামর্শ দেয়। শতবিষা নক্ষত্রের উপস্থিতি যাদের আপনার হচ্ছে জন্মছকে আছে, তারা অন্যকে সুপরামর্শ দেয়, তাদের কাছে আপনি পরামর্শ নিতে পারেন, তাদের পরামর্শে আপনার জীবনের চাকা ঘুরে যাবে। কিন্তু আপনার ব্যাড সাইড হচ্ছে এই যে আপনার জীবনের চাকা ঘুরাই ফেললেন শতবিষা নক্ষত্রের জাতকের কাছে পরামর্শ নিয়ে, আপনি পরবর্তীতে আর কৃতজ্ঞতা প্রকাশ করবেন না, তারা হচ্ছে কৃতজ্ঞতাটা পায় না। পরবর্তীতে তার সামনে যাই বলবেন যে আমি আমার নিজের যোগ্যতায় এই কাজটা করছি। হঠাৎ করে আমি ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠছি, 1 কাপ চা খাইছি, হঠাৎ করে মনে হয়েছে যে আমার এই কাজটা করা উচিত। একেবারে ধরেন আপনার হচ্ছে এই কি বলে, এই জুমা চৌধুরীর কাছ থেকে শ্যামলকান্তি দাদা এই পরামর্শটা নিল, আর হচ্ছে সাফল্য পায়া জুমা চৌধুরীর এক গল্পটা শোনাইতেছে যে জানেন জমা দিয়ে আমি হচ্ছে সকাল 7টায় ঘুম থেকে 1 কাপ চা খাইতেছিলাম, এমন সময় হঠাৎ করে আমার মাথায় এই আপনার বুদ্ধিটা এলো, আর বুদ্ধিটা আমি যাই প্রয়োগ করলাম, প্রয়োগ করে হচ্ছে আপনার জীবনে সফল হয়ে গেলাম। আর জুমা চৌধুরী মনে মনে ভাবতেছে যে বাটফা, বুদ্ধি দিলাম আমি, এখন পরে চা খায় নাকি বুদ্ধি জায়গায় উঠছে। ঠিক আছে। ওই কৃতজ্ঞতা পাবে না। এরকম তো হয়েছে স্যার, তাই হয়েছিল আপনার। এরকম হয়েছে স্যার আমার সাথে। আচ্ছা, শতবিষা নক্ষত্রের উপস্থিতি জি আছে। স্যার। আচ্ছা, তাহলে দেখুন না যে কাকতালীয় বই মিলে গেছে আপনার সাথে। ঠিক আছে। তো এই শতবিষা নক্ষত্র থাকলে আপনার হচ্ছে পরামর্শ দিবেন, সবই করবেন, কিন্তু হচ্ছে ওই পরে কিছু আশা করবেন না, আর হচ্ছে এই অনাহত পরামর্শ দিতে গিয়ে সময় নষ্ট করবেন না। স্যার ব্যাখ্যাটা শতবিষা স্যার নক্ষত্রের দেওয়া হচ্ছে দেবতা স্যার এখানে। গ্রহ হচ্ছে রাহু। একটা মিনিট, গ্রহ হচ্ছে রাহু। হ্যাঁ বলুন, কি বলছেন, কে কি বলছেন? শ্যামলদা কি কালকে কোথাও গেছিলেন, শ্যামল কান্তি মন্ডল? না দাদা, যাইনি তো। না, মনে হচ্ছে আপনি ঘুমাইতেছেন। শুনতেছি। আচ্ছা, তাহলে এই শতবিষা গেল।
শতবিশার দেবতা হচ্ছে বরুণ। শতবিশার দেবতা হচ্ছে বরুণ। যখন রাহু শতবিশা নক্ষত্রে গোচর করে, ট্রানজিট করে, তখন কি হইতে পারে? বরুণ হচ্ছে সমুদ্রের দেবতা। তো সমুদ্রের মধ্যে যখন বায়ু আসে, মানে ঝড় আসে, তখন কি হয়? ঘূর্ণিঝড় হবে, তাই তো? যখনই আপনার হচ্ছে রাহু আপনার গোচর করে, তখনই আপনার এই শতবিশা নক্ষত্রে তখন ঝড় জলোচ্ছ্বাস একটু বেশি হয়। ঠিক আছে, ঝড় জলোচ্ছ্বাস একটু বেশি হয়। এরপর হচ্ছে পূর্ব ভাদ্রপদ। গ্রহ হচ্ছে বৃহস্পতি। ঠিক আছে, আর কি বলে, দেবতা হচ্ছে অজৈকপাদ। আবার অজপাদও কোনো জায়গায় পাইছি আর কি। অজপাদ, অবর্গীয় জ বিসর্গ, অজপাদ। আবার কোনো জায়গায় পাইছি অজৈকপাদ। অজপাত কি রুদ্র নাকি স্যার? অজপাদ এটা আসলে কোন দেবতা বা অসুরের ছেলে। বাস্তুতে এই অজপাদের ইয়ে আছে, অবস্থান আছে। মেবি হয়তো আপনার হচ্ছে আহ, কোনো নাগ দেবতার ছেলে টেলে এরকম কিছু হতে পারে। হুম। আমি হচ্ছে ক্লিয়ার ধারণাটা নাই এটা। তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে হয় কি, আপনার হচ্ছে কথাবার্তা হচ্ছে অল্প কথায় পাথর ছেদে, একটা খনার বচন আছে না? আপনার জন্মছকে যদি আপনার পূর্ব ভাদ্র নক্ষত্রের উপস্থিতি থাকে, তাহলে ওই সমস্ত ব্যক্তির কথায় আপনার পাথর ছেদ হয়ে যায়। মানে হচ্ছে এমন ভাবেই হচ্ছে একদম পিন পয়েন্টে কথা বলে, আপনার দেখা গেল যাকে কথাটা বলছে সে হচ্ছে সেই এটার যে কথার যে আঘাত, সেই কথার আঘাতটা সে সহ্য করতে পারে না। ঠিক আছে, আর ব্যক্তির মধ্যে একটা অহংবোধ দেখে যে আমি যা বলছি সত্য বলছি। ঠিক আছে, তো এই জায়গায় হচ্ছে তাদের পরিবর্তন করতে আসবে। যদি কোনো বৌমার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান থাকে, তাহলে এই বৌমার শাশুড়ি হচ্ছে পূর্বজন্মে পাপ করে আইছিল। আর যদি বৌমার মানে শাশুড়ির যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের উপস্থিতি থাকে, তাহলে বৌমা হচ্ছে পূর্বজন্মে পাপ করে আইছিল। ঠিক আছে, তার সারা জীবন হচ্ছে কথা শুনতে শুনতে একবারে জীবন শেষ, জীবন শেষ। ঠিক আছে, আর যদি কেউ প্রেম টেম করে হচ্ছে খুব বড় লোকের মেয়ে বিয়ে করে ফেলে, আর ওই মেয়ের যদি আপনার হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আপনার কোনো গ্রহ থাকে, তাইলে হচ্ছে মানে তার যে অযোগ্যতা, তার যে অপারগতা, এই অপারগতার জন্য তাকে এমন কথা শুনতে হবে যে একবারে পিত্তি জ্বলে যায়। উত্তর ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের স্যার কারগ্রহ হচ্ছে পূর্ব শনি। ভাদ্রপদের প্রতীকটা স্যার, পূর্ব ভাদ্রপদের নাকি মিস করে গেলাম? পূর্ব ভাদ্রপদের প্রতীক হচ্ছে মৃত্যু কাঠের মাথার দিক। মৃত্যু কাঠের মাথার দিক, অবলিক ঘাতক বা শেষ সজ্জা। না, ঘাতক বা শেষ সজ্জা হচ্ছে উত্তর ভাদ্রপদ। মৃত্যু কাঠের মাথার দিক, এটাই লিখুন, মৃত্যু কাঠের মাথার দিক। আর উত্তর ভাদ্রপদ হচ্ছে শনি, আর প্রতীক হচ্ছে সজ্জা কাঠের, মৃত্যু কাঠের পায়ের দিক, মরণ কাঠের পায়ের দিক। আবার হচ্ছে শেষ সজ্জা লিখতে পারেন, মানে একেবারে শয্যা এই বিছানায় পড়ে আপনার প্রস্রাব পায়খানায় বিছানায় হচ্ছে, শরীরে ক্ষেত্র বিশেষ হচ্ছে পোকা ধরে ফেলেছে, ভগবানের কাছে একটাই প্রার্থনা, প্রার্থনা না ঠিক, মানে ভগবানকে অভিশাপ দিচ্ছে সে বিছানায় এই অবস্থায় শুয়ে থেকে থেকে, যে এমুকের 5 বছরের বাচ্চাটা মারা গেছে, এমুকের 16 বছরের ছেলেটা মারা গেছে, তো এদেরকে ভগবান নিয়ে যেতেছো, আমারে কেন দেখো না তুমি, এত কষ্ট আমারে কেন দিতেছো? তো এই ব্যাপারটা ঘটায় হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি থাকে, আর যদি সেই শনি অষ্টমপতি হয়, তাইলে ওইটাই বলতে হবে
বিছানায় পড়ে শরীরের অংশ পচে গলে নষ্ট হচ্ছে, আর হচ্ছে এটাই বলতে ভগবান দোষারোপ করতে হবে যে আমার কেন মৃত্যু হয় না। ব্যক্তির ওয়ান এন্ড অনলি কাম্য বিষয় হচ্ছে মৃত্যু। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের উপস্থিতি যাদের যাদের জন্মচকে আছে, শেষ জীবনের জন্য টাকা রাখুন, সেভিংস রাখুন। সমস্ত সম্পদ, সমস্ত অর্থ অকাতরে স্ত্রী সন্তানকে দিয়ে দিবেন না, অল্প বয়সও দিবেন না। যদি অকাতরে সব দিয়ে দেন তাহলে আপনি ফকির হয়ে যাবেন। মানে আপনার টাকা টোকা সব যখন পেয়ে যাবে অন্যরা, আপনার কাছের মানুষেরা, তখন আপনাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে আর আপনি রাস্তার ভিখারি হয়ে যাবেন। উত্তর ভাদ্রপদের প্রতীক হচ্ছে, এই দেবতা হচ্ছে অহিরব্রত্ন, এটাও সর্প। বাসুকি যেটাকে বলে অহিরব্রত্ন হচ্ছে বাসুকি। তো এই বাসুকির হচ্ছে আকর্ষণ ক্ষমতা একটু বেশি থাকে। তো মানে ওই আমরা যেটা কাল্পনিক স্তরে বলি আর কি, যে পৃথিবীকে বাসুকি নাগের মাথায় নিয়ে বসে আছে, বাসুকি নাগ পৃথিবীকে তার মাথায় নিয়ে বসে আছে। স্যার যেটা এটা হচ্ছে অহির পদ্ম কি দেবতা, স্যার দেবতারা কি বলছিলেন? অহির পদ্ম। অহিরব্রত্ন, অহিরব্রত্ন অহির পদ্ম। সর্পই আর কি। বাসুকি নাগ লিখে রাখুন, সেটাও হবে। অহিরব্রত্ন শব্দটা না বুঝলে বাসুকি লিখে রাখুন। তা আমরা একটা সর্প পেয়েছিলাম সকালবেলা, সেটা হচ্ছে অশ্লেষা। এই সর্প কিন্তু ভালো না, আর বাসুকি কিন্তু ভালো, তার মধ্যাকর্ষণ শক্তি আছে। এখন কথা তো দুই রকম হয়ে যায়। সেটা হচ্ছে একবার বলছি হচ্ছে এই মরণ খাটে শুয়ে দেখে বলতেছে ভগবানের কাছে মৃত্যু কামনা করতেছে, আবার হচ্ছে ওই বলা হচ্ছে যে এই সর্প ভালো। তো এই সর্প এই অর্থে ভালো, দ্বাদশ ভাবে পড়ছে তো উত্তর ভাদ্রপদ নক্ষত্র। ওই দ্বাদশ ভাব হচ্ছে মুক্তির ভাব, লেট গো ভাব, ছাড় দেওয়ার মানসিকতা এই জগতের মধ্যে, এই জাতকের মধ্যে সবচেয়ে বেশি থাকে। তারা খুব বেশি ছাড় দিতে পারে। এর জন্যই বলছি সব ছেড়ে ছুড়ে দিবেন না, ঠিক আছে? যৌবনেও না, শেষ বয়সেও না। 50 লক্ষ টাকার মালিক হলে সবাইকে বলুন আমার 25 লাখ আছে, আর বাকি 25 লাখ পরে থাকুক। আপনার মৃত্যুর পরে কেউ পাইলো কি পাইলো না, কে পাইলো কে পাইলো না, এটা নিয়ে ভাবার দরকার নেই। ওই 25 লাখ আপনার রেখে দিন যক্ষের ধনের মতো। তো এই দ্বাদশ ভাবে থাকার কারণে কি, লেট গো, মানে তারা ছাড় দিতে পারে, তারা ছাড়তে পারে, সেই বিদ্যা তাদের জানা আছে। তারা মুক্ত করে দিতে পারে, ঠিক আছে? নিজের স্বার্থটাকে জলাঞ্জলি দিয়ে অন্যের স্বার্থটাকে যেন অন্য অন্য ব্যক্তি যেন স্বার্থ লাভ করতে পারে, সেই জন্য তারা হচ্ছে মুক্তি দিতে পারে, মুক্ত পরিবেশ সৃষ্টি করে দিতে পারে। যেভাবে জন্মাষ্টমীর রাতে শ্রীকৃষ্ণের মাথায় হচ্ছে সাপে কি করছিল, ফণ ধরে আপনার তাকে ঝড় বৃষ্টি থেকে রক্ষা করছিল না আপনার যমুনা পার হওয়ার সময়, ওই রকম হচ্ছে এই উত্তর ভাদ্রপদের যে সর্প, সেই সর্প হচ্ছে এরকম। এবার রেবতী, রেবতী হচ্ছে বুধ, দেবতা হচ্ছে পূষা। এবার রেবতীর প্রতীকটা, স্যার রেবতীর প্রতীকটা যেন কি? রেবতী হচ্ছে মাছের লেজ। মাছের লেজ। আর অধিদেবতাটা কি বললেন? অধিদেবতা হচ্ছে পূষা। রেবতীর বুধ, বুধ অর্থে হচ্ছে আপনার বুদ্ধিমান। বুধ অর্থে আমরা বুদ্ধিমান বুঝবো, বুধের কারকতায় বুদ্ধিমান বুঝবো, আমোদ প্রিয় বুঝবো বুধের কারকতায়। বুধের কারকতায় হচ্ছে আমরা বন্ধু প্রিয় মানে বুঝবো, বন্ধু বৎসল বুঝবো, ঠিক আছে? পুষার কারকতায় আমরা বুঝবো যে পোষণ করার ব্যাপার আছে তার মধ্যে, তিনি অন্যকে পোষণ করেন।
পুষ্টি। বৈদিক দেবতা পুষার কারকতায়। আর প্রতীক হচ্ছে লেজ। যে কোনো মাছের লেজ কিন্তু এরকম দুইটা তারা থাকে, দুইটা তারা থাকে না লেজের, হুম 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 একদম হুম। লেজের দুইটা তারা থাকে। তো তাদের হচ্ছে এটা পার্থসারথী আছে ক্লাসে, পার্থসারথী নাই। তো কালকে হচ্ছে চেম্বারে গিয়েছিল পার্থসারথী, তাকে এই গল্পটা বলছিলাম। আপনার হচ্ছে বলবো গল্পটা বলবো, হয়তো 5 মিনিট সময় নষ্ট হবে আপনাদের। বলেন স্যার স্যার। বলেন বলেন। আপনার হচ্ছে আমি সবাইকে আমরা যখন হচ্ছে চৌকাঠে বসে কিছু খাই তখন কিন্তু বাধা দেয়, বাবা মায় বাধা দেয়। তো চৌকাঠ হচ্ছে কনফ্লিক্ট জোন, এখানে সমস্যা আসতে পারে। চৌকাঠে বসে থাকলে আপনার খাবার কাকে নিয়ে যেতে পারে, সিলে নিয়ে যেতে পারে, কুকুরে আক্রমণ করতে পারে, বাইরে থেকে একজনে দেখে লালসার দৃষ্টিতে তাকাইতে পারে, ঠিক আছে? তো চৌকাঠে বসে থাকলে আপনার দরজা খোলা থাকবে, তো চৌকাঠে আপনার দরজা বন্ধ করে চৌকাঠে বসতে পারবেন না, দরজা খোলা থাকবে, তাহলে বাইরের সাথে একটা সংযোগ সৃষ্টি হয়। আর যখন ভিতরে বসে থাকবেন কমফোর্ট জোন, ঠিক আছে, তখন হচ্ছে আপনার মানে কোনো সমস্যা নাই, দরজা বন্ধ করে ভিতরে বসে থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো কনফ্লিক্ট জোনে যখন আপনি থাকবেন তখন আপনি অনেক কিছু দেখতে পাবেন। আপনার হচ্ছে দরজার সামনে দিয়ে কে যাচ্ছে কে যাচ্ছে না, বহু মানুষকে দেখতে পাবেন, বহু মানুষের সাথে কুশল বিনিময় করতে পারবেন, অথচ আপনি বসে বসে কাঁদছেন, তাও কুশল বিনিময় করতে পারবেন, ঠিক আছে, ভাব বিনিময় করতে পারবেন। শ্রীরামচন্দ্র যখন আপনার হচ্ছে রাজ্যাভিষেক হওয়ার কথা, তখন কিন্তু মানে মাতার অভিশাপে ওনাকে রাজ্য ত্যাগ করতে হয়েছিল। তো রাজ্য ত্যাগ করে যখন উনি চলে গেল, পরের দিন তো বরত আসলো, বরত এসে তো সে তার মাকে হচ্ছে মানে কি বলে তাড়া করে গেল, মাকে মেরে ফেলবে। তো যেভাবেই হোক তারপরে সমস্ত সৈন্য নিয়ে গেল আপনার এই কি বলে রামকে ফিরিয়ে আনার জন্য। তো এই সমস্ত রাজকীয় সৈন্য, সমস্ত রতি মহারথীরে দেখে লক্ষণে বলতেছে যে দাদা, ভরত তো হচ্ছে সমস্ত সেনাবাহিনী নিয়ে আসতেছে, রতি মহারথী সবাইকে নিয়ে। ভরত হচ্ছে রাজা, তো সে হয়ে গেছে, তুমি হচ্ছে 14 বছরের জন্য আসছো, তো সে মনে হয় 14 বছর পরে তোমার রাজ্য ফিরিয়ে দিতে চায় না, সে তোমাকে মেরে ফেলতে চায়, এবং মেরে ফেলে হচ্ছে এই সারা জীবনের জন্য সুনিশ্চিত সুনিশ্চিত রাজত্ব চায়। তা আমার কাছে ব্রহ্মাস্ত্র আছে, আমি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে ভরতকেই মেরে ফেলি। তো রাজাকেই যখন মেরে ফেলবো তখন সমস্ত সৈন্যরা ভয়ে পালিয়ে যাবে। তো মানে রামে বলছে যে রাখো রাখো, তুমি ভরতকে মারতে চাচ্ছ কেন? এমন কাজ কখনোই ভরত করবে না। ভরত কেন আসছে আগে তার কাছ থেকে শুনো। তখন লক্ষণে বলছে না, এটা শোনাশুনি কিছু নাই, যতক্ষণে তুমি শুনতে যাবে ততক্ষণে তোমার মেরে ফেলবো। তখন রামে বলছে যে দেখো, যদি রাজা হইতে হয় আমাকে ছোট ভাইরে মাইরা, তাহলে আমি হচ্ছে রাজা হবো না, ভরতরে মাইরা আমি রাজা হবো না। আর আমারে মাইরা যদি ভরত নিষ্কণ্টক রাজত্ব লাভ করতে চায়, তাহলে সেই সুযোগ আমি তাকে দেব। এটা হচ্ছে আমার বক্তব্য। আর তোমার যদি রাজ্যপাটের উপরে লোভ থাকে, লালসা থাকে, তাহলে আমি তোমাকে মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি যদি ভরতকে বলি, এই তো ভরত আসতেছে, ভরতকে যদি আমি বলি যে ভরত তুমি আমার সঙ্গে বনে চলো আর লক্ষণকে রাজ্যপাট বুঝিয়ে দাও, তখন কিন্তু ভরত রাজ্যপাট ছেড়ে দেবে, আমার এক কথাতেই ভরত রাজ্যপাট ছেড়ে দেবে, তুমি এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারো। তো এই কথোপকথনের মধ্যে হচ্ছে ভরত আইসা রামের পায়ে লুটায় পড়ছে, রামকে হচ্ছে রাজ্যে ফিরিয়ে নিতে চায়, কিন্তু রাম কিন্তু যায় নাই। সে বলছে যে না, এটা আমার মায়ের অভিশাপ না, এটা মায়ের আশীর্বাদ। মাতা কইকে আমাকে অভিশাপ দেয়নি, আশীর্বাদ দিচ্ছে। উনি হচ্ছে অজানাকে জানার সুযোগ করে দিচ্ছে আমাকে। তো আপনি হচ্ছে কনফ্লিক্ট জোনে বসে থেকে অজানাকে জানতে পারবেন, আপনার বাসার সামনে দিয়ে কে যাচ্ছে কে আসছে, কি ঘটছে কি ঘটছে না আপনার দরজার বাইরে, অজানাকে জানতে পারবেন। আপনাকে দরজা খুলে বেরোতে হবে। আর কমফোর্ট জোনে যদি বসে থাকেন, সেখানেও আপনি দরজা বন্ধ রাখতে পারবেন না। সেটা হচ্ছে কি, ওই রাম হচ্ছে রাজ্য ছেড়ে বাইরে গিয়ে হচ্ছে সে, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হয়েছে, সে হচ্ছে ঈশ্বর সমতুল্য হইল, বা মানে তাকে আমরা, শ্রীরামকে আমরা ঈশ্বর বলে মান্য করি, রামলালাকে। তো এই অবস্থায় রাম কিন্তু, সে যদি
বনে না যেত তাহলে রাবণকে মারতে পারতো না, আর রাবণকে না মারলে তার হচ্ছে মহিমাই প্রস্ফুটিত হতো না। ঠিক আছে। আবার এই কমফোর্ট জোনে বসে থাকা হচ্ছে পঞ্চভ্রাতা, আপনার হচ্ছে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, তারা কিন্তু তাদের রাজ্যসভায় আমন্ত্রণ জানাইছিল শ্রীকৃষ্ণকে। তো শ্রীকৃষ্ণকে যে আমন্ত্রণ জানাইছিল, আমন্ত্রণ জানানোর পরে কি হয়েছিল, কৃষ্ণের পরামর্শেই কিন্তু তারা রাজসূয় যজ্ঞ করছে, এবং এই যজ্ঞের মাধ্যমে তারা হস্তিনাপুর থেকে আলাদা হইয়া চক্রবর্তী সম্রাট হয়েছিল যুধিষ্ঠির। তো ব্যাপারটা হচ্ছে, হয় আপনাকে আপনার আরামের জায়গায় ছাড়তে হবে, না হয় আরামের জায়গায় একজন গুরু নিয়ে আসতে হবে যিনি আপনাকে সুপরামর্শ দেবে, দুইটার একটা করতে হবে। এখন কেন এই কথা নিয়ে আসলাম হচ্ছে, এই কোন বিষয়ের উপরে যেন এটা নিয়ে আসলাম? স্যার ওই যে মাছের লেজ। হ্যাঁ, মাছের লেজ। মাছের লেজ হচ্ছে দুই মুখী, তো তো সবসময় হচ্ছে আপনার এই দুই মুখী চিন্তা রাখতে হবে যে হয় আমি হচ্ছে কমফোর্ট জোন পরিত্যাগ করে হচ্ছে পরিশ্রমের পথ বেছে নেব, যেন জীবনে এটা কিছু করতে পারি, আর না হয় হচ্ছে এমন কোনো পরামর্শকের শরণাপন্ন হব যার পরামর্শের দ্বারা আমি কমফোর্ট জোনে বসেও আমি ভালো কিছু করতে পারি। তো যেটা আমি সকালবেলা বলছিলাম যে পুষ্যা নক্ষত্রের কারকতায় আমি হচ্ছে গুরুকৃপা লাভ করে আপনার হচ্ছে ঢাকা চেম্বার নিতে পারলাম। তা আমি তো বাড়িতে বসেই ছিলাম, আমি বাড়িতে বসে থাকাকালীন করে হচ্ছে আমার গুরুদেব হচ্ছে আমার জন্য নিজের পকেটের টাকা দিয়ে হচ্ছে চেম্বার নিয়ে নিলেন। তো এটা হচ্ছে ওই রেবতী নক্ষত্রের এই যে মাছের যে লেজ, এই লেজটাকে ব্যবহার করা। আবার আপনি দেখুন, আমাদের হচ্ছে যে ত্রিকোণ ভাব আছে জন্মছক, লগ্ন, পঞ্চম, নবম। পঞ্চম কি? পঞ্চম হচ্ছে আপনার জীবনের যত পরিবর্তন আছে, সমস্ত পরিবর্তন হচ্ছে পঞ্চম। নবম কি? সেই গুরু কৃপা, উপদেশ। পঞ্চম হচ্ছে আপনাকে ঘর ছেড়ে বেরোতে হবে, নতুনকে জানতে হবে, এবং এই জানার মাধ্যমে আপনার জীবনে সাকসেস অর্জন করবেন। নবম কি? আপনার জীবনে গুরুকে নিয়ে আসতে হবে, তার সদ উপদেশ গ্রহণ করতে হবে, সেটা জীবনে প্রয়োগ করতে হবে, এবং আপনি হচ্ছে জীবনে সাকসেস অর্জন করবেন। কি সাকসেস? ত্রিকোণ ভাব থেকে আমরা শান্তি বিচার করি, কেন্দ্র ভাব থেকে সুখ বিচার করি, আর ত্রিকোণ ভাব থেকে শান্তি বিচার করি। তাহলে পঞ্চম ভাব হচ্ছে শান্তি, সেই শান্তি পাবো হচ্ছে ঘর থেকে বাইর হয়ে। আর নবম ভাব আমরা শান্তি পাবো সেই ঘরে হচ্ছে গুরুদেবকে নিয়ে আসে, পরামর্শক নিয়ে আসে। এবার দেখুন, লগ্ন থেকে আপনি লগ্নে বসে আছেন, লগ্ন মানে হচ্ছে আপনি নিজে। তো আপনার থেকে হচ্ছে ত্রিকোণ, মানে ত্রিভুজ আকৃতি ত্রিকোণ, তো এটা ত্রিকোণ যখন হবে আপনার লগ্নে বসে থেকে হচ্ছে এরকম যাবে, একটা হচ্ছে পঞ্চমে গেল এরকম, আর একটা হচ্ছে নবমে গেল। তাহলে আপনার দৃষ্টি, চোখ দুইটা দুইটা হচ্ছে দুই দিকে গেল, তাই না? আপনার কিন্তু দুইটা অপশন আপনার দিকে, এই ত্রিকোণের সমন্বয় ঘটাতে হলে আপনাকে পঞ্চমে দৃষ্টি যাবে, নবমে দৃষ্টি যাবে। আপনি একটা লগ্ন চোখ আঁকুন, দেখুন। ধরে নিন হচ্ছে লগ্ন মেষ, তো এবার হচ্ছে তার পঞ্চম হচ্ছে এটা, নবম হচ্ছে এটা। তো এখানে ব্যক্তি বসে আছে, মানে এটা লগ্ন, ঠিক আছে। তো লগ্ন থেকে একটা দৃষ্টি গেল এখানে, আর একটা দৃষ্টি এলো এখানে। এবার কোন হইছে তো এটা, এই যে এই জায়গাটা কোন হইছে না, এই জায়গাটা। জি স্যার। হ্যাঁ, তাইলে এই যে আপনি বসে আছেন, এই বিন্দুটা হচ্ছেন আপনি। তো আপনি বসে থাকা আপনার কাছে অপশন কয়টা হলো? দুইটা না? পঞ্চম এবং নবম হচ্ছে আপনার আপনার কাছে দুইটা অপশন আছে। ওই দুইটা অপশনের কথা আমি বলছি গল্পের মাধ্যমে, ঠিক আছে। তো এইবার হচ্ছে দুইটা অপশন কিন্তু পরস্পর যোগ হইছে, এই যে